আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি কনক সারোয়ার। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, আর তত্ত্বাবধায়ক সরকারের আজকে ৩৭তম দিন অতিবাহিত হচ্ছে এবং নানা ঘটনা ঘটছে, সবকিছু নিয়ে আমরা কথা বলবো। আজকের এই অনুষ্ঠানটিতে যোগ দিয়েছেন এই মুহূর্তে যারা সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ইউটিউব চ্যানেলে যারা খুবই জনপ্রিয় ব্যক্তি, পিনাকিদা সহ, ইলিয়াস হোসেন সহ সবাই যোগ দিয়েছেন। এবং এই অনুষ্ঠানটি কনক সারোয়ার নিউজ টিউব টিভি, ইলিয়াস হোসেন এবং আমার ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্ট, এই দুটি সকল চ্যানেল থেকে একযোগে প্রচারিত হচ্ছে এবং পাশাপাশি টুইটার চ্যানেলও এটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তো আজকে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন, প্রথমে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, যদি পরিচয় কিছু নেই। প্রথমেই আছেন ডক্টর মাহমুদুর রহমান। মাহমুদ ভাই আমার দেশের সম্পাদক এবং দীর্ঘদিন ধরে তিনি লেখালেখি করেন। তিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং জ্বালানি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকিদার ব্যাপারে তো বলার কিছুই নাই। পিনাকিদা এই সময়ের যেই গণ আন্দোলন, তাতে তার যে অবদান সেটা অনস্বীকার্য এবং তিনি একের পর একদিন রাত খেটে ছাত্র জনতাকে উৎসাহ জুগিয়েছেন, নানা বিষয়ে চোখে ধরে আঙুল দিয়ে দেখিয়েছেন এবং এখনো দেখিয়ে চলেছেন। পিনাকিদা, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, আপনি যোগ দিয়েছেন। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইলিয়াস হোসেন, আরেক সোশ্যাল মিডিয়ার সৈনিক, আমার সাবেক সহকর্মী একুশে টেলিভিশনের, এবং অনুসন্ধানী রিপোর্টার হিসেবে আসলে ইলিয়াসের তুলনা ইলিয়াসই, অনেক কাজ আপনারা দেখেছেন। তো ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক, ইঞ্জিনিয়ার, কলামিস্ট জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। তো এই যে তারার মেলা, এত তারার মেলা, আমি নিজেই খুব এক্সাইটেড আজকের এই অনুষ্ঠানটি নিয়ে। তো আমরা প্রথমে শুরু করতে চাই ডক্টর মাহমুদুর রহমান আপনাকে দিয়ে, যে আমি যেটি বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের ৩৭ দিন পার হলো, এখনো আমরা দেখছি তারা একটা ডিসি নিয়োগ করতে পারছে না। ৬৪ জেলায় ডিসি নিয়োগ নিয়ে তারা হিমশিম খাচ্ছে। তারপরে গোপালগঞ্জে বিএনপি মার খেয়েছে, বিএনপির এক নেতাকে মেরে ফেলেছে আওয়ামী লীগের লোকজন। তো চারিদিকে যে অবস্থা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি? শেখ হাসিনা বলছে চট করে দেশে ঢুকে যাবে, ভারতের সীমান্তের নাকি কাছাকাছি বসে আছে। তো আমাদের সরকারের অবস্থা কি, কিভাবে যাচ্ছে, কি মনে করছেন, আপনার বিশ্লেষণ দেখছেন? আমি একটু অন্যভাবে শুরু করি আমার আলোচনা আজকে। বর্তমান সরকারটাকে আমি ব্যক্তিগতভাবে বিপ্লবী সরকার বলতে পছন্দ করি, কিন্তু তারা নিজেদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বলে। তো এই সরকারটা আসলে কাদের দ্বারা গঠিত? আমরা যদি মিডিয়ার নিউজ পড়ি, আর কি মিডিয়ার সংবাদ পড়ি, তাহলে দেখবো যে এই সরকার বিশিষ্ট জনদের দ্বারা গঠিত। এটা আমার বিশেষণ না, কিন্তু এই যে কদিন আগে একটা কমিশন হলো, যে কমিশনের উপরে পিনাকি 2 দিন আগে অনুষ্ঠান করেছে তার চ্যানেলে। তো এই যে 6 জন কমিশনে যারা প্রধান নিযুক্তি পেলেন, প্রত্যেকটা মেইন স্ট্রিম মিডিয়াতে লেখা হয়েছে 6 বিশিষ্ট ব্যক্তি কমিশনের প্রধান নিযুক্ত হয়েছে। তো বাংলাদেশে বিশিষ্ট কারা, বিশিষ্ট সংজ্ঞাটা কি বাংলাদেশে? অন্তত আমার এই অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি, দীর্ঘ অভিজ্ঞতায়, যে বাংলাদেশে বিশিষ্ট হতে হলে ভারতপন্থী হতে হবে, 1। 2 নম্বর হলো তাকে ইসলাম বিদ্বেষী হতে হবে, 2 নম্বর ক্রাইটেরিয়া। আর 3 নম্বর, তাকে প্রথম আলো ডেইলি স্টার ক্যাম্পের হতে হবে। তাহলে আমরা যদি এটাকে বিশিষ্ট জনদের সরকার বলি, তাহলে এবং এই সংজ্ঞাটা যদি মাথায় রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে সরকারটা কাদের দ্বারা গঠিত। এই যে বিপ্লবটা হয়ে গেল, এই বিপ্লব ছাত্র জনতা করেছে, তাই না? পিনাকি তার একটা অনুষ্ঠানে খুব পরিষ্কার ভাবে এগুলো নিয়ে কথা বলেছে, ছাত্র এবং জনতা সরে গেলে কি অবস্থা হবে সেটাও পিনাকি বলেছে। তো এই সরকারে ছাত্রদের 3 জন প্রতিনিধি আছে, আমরা জানি। একজন ডক্টর ইউনূসের উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা, আর বাকি 2 জন মন্ত্রী। কিন্তু আমাকে বলুন তো আপনারা, এই সরকারের জনতার প্রতিনিধিকে আমি খুঁজে পাই না। আজকে আপনাদের কাছ থেকে আমি জনতার প্রতিনিধি যদি আমাকে ধরিয়ে দিতে পারেন, তাহলে আমি খুব আনন্দিত হব। বাংলাদেশের সমস্যাটা কি জানেন? জনগণের একটা সমস্যা আছে বাংলাদেশের জনগণ খুব ব্যক্তি পূজায় আসক্ত। এই ব্যক্তি পূজার সমস্যাটা ভারতেও আছে, পাকিস্তানেও আছে। ভারতে ইন্দিরা গান্ধীর সময় ব্যক্তি পূজাটা খুব বেশি হয়েছিল, আর বর্তমান যে মোদী সরকার, মোদীর সময় এটা তো সকল সীমা অতিক্রম করে গেছে। মানে হাসিনা একদিকে ব্যক্তি পূজা, আর একদিকে ছিল মোদী। এবং এতটাই ব্যক্তি পূজা যে মোদী নিজেকে ঈশ্বরের অবতার দাবি করে পাবলিকলি, ইন্টারভিউতে। ভাবা যায় না, বলে যে আমি বায়োলজিক্যাল না,
আমি ঈশ্বরের অবতার, ঈশ্বর আমাকে বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন। তো ভারতের ব্যক্তি পূজার যে ধরনটা, বাংলাদেশে কেন যেন জনগণের মধ্যে ব্যক্তি পূজার ব্যাপারটা চলে এসছে। যেমন ধরেন, আমি কমেন্ট পড়ি আপনাদের সবারই, পিনাকির কমেন্ট পড়ি, ইলিয়াসের কমেন্ট পড়ি, আপনারটা পড়ি। এখানে অনেকে বলে দেখি যে আমরা ইউনূস সাহেবকে 10 বছর দেখতে চাই ক্ষমতায়। তো প্রথম কথা হলো, ইউনূস সাহেবের বয়স 84 বছর। 10 বছর আল্লাহ ওনার হায়াত রেখেছে কিনা আল্লাহ ভালো জানেন। যদি হায়াত রেখেও থাকে, আপনি 37 দিন দেখে ইউনূসের সরকার 10 বছর কেন চাচ্ছেন? ওই সেই ব্যক্তি পূজা। এটার পিছনে কোনো রেশনাল আপনি খুঁজে পাবেন না 10 বছর চাওয়া। তাহলে কি আপনারা গণতন্ত্র চান না? আপনারা গণতন্ত্র ছাড়াই চান যে এই সরকারটা চলতে থাকুক, 10 বছর ধরে প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকুক। মুশকিল হচ্ছে যে এগুলো বলতে গেলে জনগণ খুব বিরক্ত হয়। অনেকেই হয়তো আমাকে খুব তিক্ত কমেন্ট আজকে করবে, কিন্তু বয়স হয়ে গেছে এখন। আর ওই জনপ্রিয় হওয়ার বাসনা আর নাই, বয়সও পার হয়ে গেছে জনপ্রিয় হওয়ার। সুতরাং তিক্ত কথা বলতে হবে আমাদেরকে। তো আমি ব্যক্তিগতভাবে ব্যক্তি পূজার ঘোরতর বিরোধী। সেটা যেই হোক না কেন, সেটা শেখ মুজিব হোক, সেটা ইউনূস হোক, সেটা জিয়াউর রহমান হোক, আমি ব্যক্তি পূজার বিরোধী। হ্যাঁ, আমি তাদের কোনো ব্যাপারে সেটা ভিন্ন বিষয়। অনেকেই অনেকের বিভিন্ন কারণে শ্রদ্ধা করতেই পারেন, কিন্তু শ্রদ্ধা আর পূজা ব্যাপারটা একরকম না। তো লোকে যদি আজকে অসন্তুষ্ট হয় আমার বক্তব্যে, তো আমি নাচার, কারণ আমি বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চাই, এবং সেই লক্ষ্যেই কিন্তু 18 বছর ধরে আমার লড়াই আমি অব্যাহত রেখেছি। আপনারা এটা জানেন, হয়তো আজকাল ইয়াং জেনারেশন জানে না, কিন্তু এখানে যে 5 জন আমরা বসে আছি, বাকি 4 জন আপনারা জানেন। তো কাজেই গণতন্ত্র যদি ফিরে পেতে চাই আমরা, তাহলে জনগণকে আমি বলতে চাচ্ছি যে আপনারা এই ব্যক্তি পূজার বদভ্যাস থেকে মুক্তি নিয়ে নেন, না হলে বিপদ আছে। দুটো এক্সাম্পল আমি দিচ্ছি, খুব ক্ষুদ্র, আমি খুব সংক্ষেপে শেষ করবো, অন্যদেরটা শুনবো আমি আজকে। সেটা হলো যে ইজিপ্টের কথা মনে আছে আপনাদের, আরব বসন্ত তিউনিসিয়ায় শুরু হয়েছিল। আরব বসন্ত কিন্তু ইজিপ্টে শুরু হয় নাই, তিউনিসিয়ায় শুরু হয়েছিল। কবে? 2011 সালে জানুয়ারি মাসে। 28 দিনের বিপ্লব ছিল এটা, এবং 28 দিনের বিপ্লবে 26 বছরের এক নায়ক বেন আলী পালিয়ে গেছিল। সেই তিউনিসিয়া এখন কিন্তু আবার একনায়কতন্ত্রে চলে গেছে। তিউনিসিয়ার এখনকার যে প্রেসিডেন্ট, তার নাম কায়েস সাইদ। কায়েস সাইদ কিন্তু নির্বাচিত হয়েছিলেন, তিনি ইলেকশনে জিতেছেন। ইউনূস সাহেব তো কোনো নির্বাচনের মাধ্যমে আসেন নাই, কায়েস সাইদ নির্বাচনের মাধ্যমে এসেছিলেন। এসে তিনি সকল গণতন্ত্র বিসর্জন দিয়েছেন, অনেকটা শেখ হাসিনার কায়দা। 2009-এর পরে যেভাবে শেখ হাসিনা গণতন্ত্র বিসর্জন দিয়েছিল। কাজেই আমরা যদি এখনই এই ব্যক্তি পূজার বদভ্যাস থেকে মুক্ত হতে না পারি, আর বলতে থাকি যে অনির্বাচিত একটা সরকার 10 বছর ক্ষমতায় থাকবে, এই ধরনের কথা যদি আমরা বলতে থাকি, তাহলে আমরা দেশের ক্ষতি করছি, এবং আমরা ডক্টর ইউনূসের ক্ষতি করছি। কারণ এই চাটুকারিতা কিন্তু ক্ষতি করে, এবং শেখ হাসিনা এখন হয়তো বুঝতে পারছে যে চাটুকারিতা তার কি পরিমাণ ক্ষতি করেছে। তো ডক্টর ইউনূস সাহেবেরও এই চাটুকারিতা থেকে মুক্ত থাকা উচিত। মাহমুদ ভাই, এই 37 দিনের সরকারকে আপনি মানে আমি ওই প্রসঙ্গে আমি অন্যদের কাছ থেকে শুনি। আমি আজকে একটু অন্য লাইনে আলোচনাটা করতে চাই, কারণ সরকারের ভালো মন্দ নিয়ে অনেক রকম আলোচনা আছে, ওই চর্বিতে চর্বণ বলে লাভ নাই। আমি একটু অন্য লাইনে আজকে আলোচনা করতে চাই, কারণ আপনার টাইটেলটা আজকে কি? আপনার টাইটেল হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। টাইটেল তো এই সরকারের 37 দিনের কর্মকাণ্ড না, মানে ওদের সাথে আমি বলি যদি কর্মকাণ্ড থাকতো তাহলে আমি ওটা নিয়ে কথা বলতাম, কিন্তু আমি রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকাতে চাচ্ছি। তো রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকাতে গেলে আমি যদি গণতন্ত্রই চাই, তাহলে আমি মোদ্দা কথা যেটা বললাম, আমাদের ব্যক্তি পূজার থেকে বেরিয়ে আসতে হবে, এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। এবং সেটাই প্রত্যাশা, ছাত্র জনতার বিপ্লবের প্রত্যাশা সেটাই ছিল। যেমন ধরেন, আজকেই তো দেখলাম বিএনপির মহাসচিব একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি একটা হিসাব দিয়েছেন যে বিএনপি থেকে 429 জন মারা গেছে, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন মিলে, এবং তার মধ্যে ছাত্র জনতা আছে। তো তাহলে একটা রাজনৈতিক দলেরই যদি 419 জন শহীদ হয়ে থাকে এই বিপ্লবে, তাহলে এই বিপ্লব কারো একার অবদান তো না। আর যে বিশিষ্ট জনেরা সরকারে বসে আছেন, তাদের মধ্যে কয়জন বিপ্লবী ছিলেন? কারা বিপ্লবী ছিলেন তাদের মধ্যে? কি বিপ্লব করেছেন তারা গত 16 বছরে? সেই বিপ্লবে তাদের অবদান কার কতটা, এটা আপনারা সবাই ভালো জানেন। এটা নিয়ে পিনাকি, ইলিয়াস সবাই বোধহয় তাদের অনুষ্ঠানে বিশদ আলোচনা করেছে। তো আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, যদি সত্যি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ আমরা করতে চাই, গণতন্ত্রে ফেরত যেতে চাই, আমি আমার সরকার নির্বাচন করতে চাই, তাহলে আর একটা বিষয় আমাদের আলোচনা করতে হবে, সেটা হলো ভূ রাজনীতি। জিওপলিটিক্যাল ইস্যু বাদ দিয়ে আপনি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন না, কোনো পরামর্শও দিতে পারবেন না।
কাজেই আপনাকে ভূ রাজনীতি নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু সেই আলোচনা আমি করতে চাই সুযোগ পেলে আপনার আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, যাতে জনগণ কনফিউজ না হয়ে যায়, আমরা আলাদা করে করি। কাজে এখন আমি মোটামুটি সরকারের একটা চরিত্র আমি তুলে ধরার চেষ্টা করলাম জনগণের কাছে। আর সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই এই সরকার সম্পর্কে, আমি এর আগেও আমি বলেছিলাম এই সরকার সম্পর্কে যে তাদের ডাইনামিজমের একটা অভাব আছে। আপনার অনুষ্ঠানে আমি গতদিন বলেছি, পিনাকি ছিল না, ইলিয়াস ছিল, মিনারও ছিল, যে ডাইনামিজমের অভাব আছে, অভিজ্ঞতার অভাব আছে। কাজে সেই অভাবটা, আপনি যে প্রশ্নগুলো করলেন না, যে গোপালগঞ্জে বিএনপির লোক মেরে ফেলছে, এর আগে আর্মির উপরে আক্রমণ করলো, অ্যাকশন কোথায়? সরকারের সেই শক্ত মেরুদণ্ড কোথায়? সেটা তো আমরা দেখতে পাচ্ছি না এখনো। তারপরে বিভিন্ন জায়গায় আমরা যেভাবে মানে ফ্যাসিবাদের প্রেতাত্মারা যেভাবে আবার সমস্যা তৈরি করছে, সেটার মোকাবেলা করবার জন্য যে ইউনিটি এবং যে সাহস এবং যে কি বলবো তড়িৎ সিদ্ধান্ত দরকার, সেটার অভাব আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখানেই শেষ করি। অন্যদের বক্তব্য আমি যা বললাম এই সম্পর্কে আপনার মন্তব্য, মিনার, পিনাকি, ইলিয়াস তাদের মন্তব্য শুনতে চাই, এবং দ্বিতীয় পর্যায়ে আমি একটু ভূ রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই। তাহলে আপনার রাজনৈতিক ভবিষ্যৎটা আমরা হয়তো পরিষ্কারভাবে জনগণকে বোঝাতে পারবো। আপনি চমৎকার ভাবে আপনি শুরু করেছেন এই আলোচনা প্রসঙ্গটা, এবং ধরেন যে এই 37 দিনে তাদের যে মতিগতি, বা আমরা ইতিমধ্যে দেখেছি নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মতো ঘোষণা করা হয়েছে, জামাত বিএনপির মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে, নানা রকমের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যেটি আমি বলছিলাম যে 64 জেলায় ডিসি নিয়োগ করতে পারে নাই, একবার ডিসি নিয়োগ হয়েছিল, সেটা নিয়ে আবার দুঃখ প্রকাশ করেছে। তো সব মিলিয়ে যে তালগোল অবস্থা আর কি, সে বিষয়টা আমি পিনাকিদা আপনার কাছে আসবো। ইলিয়াস, আপনার কাছ থেকে একটু শুরু করি, মাহমুদের পরে আপনি কি মনে করছেন যদি একটু সংক্ষেপে বলেন, রাজনৈতিক ভবিষ্যৎ কিভাবে দেখছেন আপনি? পিনাকিদা, মিনার রশিদ ভাই, ওনারা সিনিয়র মানুষ, ওনাদেরকে দিলেই ভালো হইতো আমার আগে। জুনিয়র টেনশন, জুনিয়র পালসটা একটু বোঝা দরকার। একদম সিনিয়রের পরে জুনিয়র পালস, তারপর আমরা পিনাকিদা মিনারের কাছে যাবো। যাই হোক, পিনাকিদাকে স্বাগত আমাদের এখানে। আমরা এটা মনে হয় আজকে 3 নাম্বার প্রোগ্রাম যাচ্ছে যে আমরা বাই রোটেশন এই প্রোগ্রামটা চালিয়ে যেতে চাই। কারণ আমার মনে আছে যে 71 টেলিভিশনে একটা প্রোগ্রাম যেত, সেটার নাম হচ্ছে এডিটর্স গিল্ড। এই এডিটর্স গিল্ডের ভেতরে মুজাম্মেল বাবু নিজে একজন বৃহত্তম মানে বড় আকারের শয়তান, আশপাশে কিছু শয়তান নিয়ে তারপরে সে বসতো। এর মধ্যে মাঝে মধ্যে একটা ভালো লোককে নিয়ে আসতো, সেটা হচ্ছে এই এখনকার যিনি অর্থ উপদেষ্টা আছেন মনসুর আহমেদ, এই অর্থনীতির খবরটা নিত, কিন্তু ওনাকে নিয়ে খুব অপমানজনক কথাবার্তা বলতো। সবার শেষে ওনাকে অল্প একটু সময় দিত, এবং এর আগেও যখন মনসুর আহমেদকে করতো, আপনার ইন্ট্রোডিউস করতো মুজাম্মেল বাবু, খুব বাজেভাবে তাকে করতো, মানে খুব ছোট করে কথা বলতো। তো যাই হোক, উনি যে আজকে আবার অর্থ উপদেষ্টা হবে এটা জানলে হয়তো মুজাম্মেল বাবু এটা করতো না। তো আমরাও চাচ্ছিলাম যে এরকম একটা করতে, যেটা কিনা বাংলাদেশ থেকেই হয়তো বা টেলিভিশন চ্যানেলগুলো করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো এখনো পর্যন্ত, তারা পিনাকিদার গত 2 দিন আগের একটা ফেসবুক পোস্টও যদি আপনারা দেখেন, যারা আমাদেরকে নিয়ে এতদিন বিষোদ্গার করেছিল, তাদের মানে এটা শর্ত দিতে লাগবে কেন? তাদের নিজে থেকে এগুলো সংশোধন করা উচিত, এবং সেই বিষয়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করা উচিত যে আমরা এই মানুষগুলোকে এইভাবে অপমান করেছে। আমরা তো মানে পাকিস্তান থেকে বাংলাদেশে যাইনি, আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি। আমাদেরকে বলা হয়েছে আমরা বিদেশি টাকায় অর্থায়নে সেই, তারপরে ইউটিউবার থেকে শুরু করে পলাতক, নানান ধরনের দুর্বৃত্ত বলা হয়েছে, পিনাকিদাকেও দুর্বৃত্ত বলা হয়েছে। তো এগুলো তো নিজে থেকেই করা দরকার। এখন সেগুলো করতে হলে কি করতে হবে? যেই টেলিভিশন পত্রিকাগুলো এগুলো করেছে সেখানে তো সেই লোকগুলোকে যেতে হবে, সেই লোকগুলো তো যায় নাই। সমস্যা হচ্ছে ওইখানে এখনো পর্যন্ত আগে যারা ছিল তারাই বসে আছে। শুধু টেলিভিশন চ্যানেলে যারা বিএনপি নামধারী কিছু লোকজন গিয়ে তারপরে সেটা দখল করেছে, নিজের একটা সুন্দর চেয়ার নিয়েছে, সেই চেয়ারে বসে সে মাসে মাসে 2 লাখ 3 লাখ বেতন পাবে, এইটুকুই তার জন্য যথেষ্ট। যেই রাজনীতির ভবিষ্যতের কথা বলছেন, সেই ভবিষ্যৎ ঠিক করার জন্য যে একটা গণমাধ্যমের যে ভূমিকা সঠিকভাবে করা দরকার, এবং সেটার জন্য যেই সিদ্ধান্ত পরিকল্পনা নেওয়া দরকার, সেই পরিকল্পনা নেওয়ার মতো মানুষগুলো ওই জায়গাতে নাই। ধরেন গতকালকে পরশুদিন গোপালগঞ্জে যেই ঘটনা ঘটেছে, বাংলাদেশে বিএনপি গত 15 বছরে, বিএনপির অনেক সমালোচনা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত বিএনপির লোকগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে আছে, জাতীয় পার্টির মতো এরকম মানে চতুর্থ জেন্ডারের মতো আচরণ করে নাই। তো বিএনপির এদের অনেক জীবন দিয়েছে, অনেক রক্ত দিয়েছে, এখনো তারা জীবন দিবে। গোপালগঞ্জের ঘটনা নিয়ে আসলে কি হয়েছে এখন পর্যন্ত কি সেইভাবে বলার মতো ধরপাকড় বা গণমাধ্যমে আপনি কোনো নিউজ দেখছেন? কোথাও না, এটা নিয়ে তেমন কোনো আলোচনায় নেই। অথচ এই ঘটনাটা যদি আজকে
এই সরকার পতনের আগে জামায়াত এরকম কোনো কিছু করতো, আওয়ামী লীগের একজনকে মারতো, আপনি দেখতেন বাংলাদেশের প্রতিটা টেলিভিশন পত্রিকা তাদের ফেসবুক ইউটিউব সব জায়গায় গরম করে ফেলতো। সেটা কিন্তু হচ্ছে না। আমার এই জায়গায় আপনারা যে কজন আছেন সবাই নির্যাতিত। মিনার রশিদ ভাই, পিনাকিদা, মাহমুদুর রহমান ভাই, আপনাদের কথা তো বাদই, আপনার নিজের বোনকে পর্যন্ত আপনার কারণে মানে আটক করা হয়েছে। এই দেশের কোথায় ছিল এই সুশীলরা? কেউ বাংলাদেশে বসে একজন, আজকে যারা সুশীল নামধারী যে সুশীলরা আজকে পরিচয় দিচ্ছে তারা সুশীল, একজন বলেছিল যে কনক সারোয়ারের কারণে কেন তার বোনকে ই করতে হবে? আমার পরিবারের যাদেরকে নিয়ে নিয়ে একবার এই থানায় একবার ওই জেলায়, ওই জেলার পুলিশ সুপার কল করছে, ডিজিএফআই ডাকাচ্ছে, এসবি ডাকাচ্ছে, কখনো গিয়ে বলেছে যে একজনের কারণে আরেকজনের পরিবারকে এভাবে হেনস্থা করা যাবে না? আমার নিজের নামে কোনো সম্পত্তি নেই, আমার বাবার সম্পত্তি, আমার বাবা বাড়ি করে দিয়ে গিয়েছে, সেই বাড়ি গিয়ে দখল করতে গিয়েছে। তো এই সুশীলরা তো কথা বলে নাই। এখন এই যে শেখ হাসিনার যে ফোন রেকর্ড বের হয়েছে না, এই ফোন রেকর্ড হয়তো ফানি লাগতে পারে, হয়তো সেটা সম্ভবও না, কিন্তু আমি জানি না যে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় নাই কিনা। এটা আমার কাছে একদমই সন্দেহজনক। আমার মনে হয় এটা কোনো একটা আধ্যাত্মিক জায়গা থেকে বা বিদেশি কোনো একটা শক্তির কারণে শেখ হাসিনা ক্ষমতায় বসতে পারছে না। বাংলাদেশের এমন কোনো একটা জায়গা নাই যেই জায়গায় আপনি গিয়ে দেখবেন যে এই অফিস বা এই সেকশনটা যেখানে কিনা আওয়ামী লীগের আধিপত্য এখনো বিন্দু মাত্র কমেছে। সব জায়গায় তাদের লোকজন, কিন্তু তাদের আওয়াজ কমেছে। তারা যে কাজগুলো করতো সেই কাজগুলো করতে পারছে না। যদি সুযোগ আসে তারা ঠিক আগের পরিচয়ে ফিরে যাবে। তো আমি আমার আলোচনা, এই রাজনৈতিক ভবিষ্যৎটা কি দেখেন, মানে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? যদি এরকম চলতে থাকে, এটা যদি এরকম চলতে থাকে, হ্যাঁ আমরা বিজয় এনেছি। ধরেন পিনাকিদা একজন হিন্দু মানুষ, পিনাকিদার মানে যে চিন্তা ভাবনা, ওনাকে নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করে যে ভাই, আমি ওপেনলি বলছি যে ভাই উনি তো আসলে হিন্দু মানুষ, উনি কি রয়্যাল লোকজন কিনা এই সেই। আমি বলছি দেখেন ভাই, উনি রয়্যাল লোক কিনা এটা আপনার জানার দরকার নাই। উনি যে কাজগুলো করছে এই কাজগুলো করাবে না। যদি করাইতো ওই উপরে উপরে চিল্লা পাল্লা গালাগালি করে তারপরে আওয়ামী লীগকে ধুইয়া দিত, কিন্তু উনি যে মানে একদম ইনভেস্টিগেটিভ যে প্রোগ্রামগুলো করে, এখান থেকে অনেক কিছু শিখার আছে। আপনাকে এখান থেকে বুঝতে হবে যে ইন্ডিয়া বা রয়ের যে গোপন তৎপরতাগুলো সেগুলো নিয়ে যে কাজ করে, সে রয়ের এজেন্ট হইতে পারে না। যদি হয় তাহলে পিনাকিদা বিশাল বড় আকারে অন্য লেভেলের এক রয়ের এজেন্ট হবে, সেটা পর্যন্ত আমরা এখনো চিন্তার বাইরে আর কি। ওইটা ডাইমেনশন ঠিক নাই। পিনাকিদা মনস্তাত্ত্বিক ভাবে এবং তার গবেষণার মাধ্যমে যেভাবে কাজ করেছেন এবং না, এটা আমি শেষ করে দিচ্ছি যে পিনাকিদা যেই কাজগুলো করে, পিনাকিদাকে নিয়ে ওই চিন্তা করার কোনো সুযোগ নাই। কিন্তু যারা আজকে বাংলাদেশ স্বাধীন করে তারপরে সেই 71 সালের আপনার 72 সালে আওয়ামী লীগ যেভাবে এসে ক্ষমতায় বসেছে, এরকম অনেকে এখন চেষ্টা করছে যে ডক্টর ইউনূসকে ভাঙিয়ে যদি একটু সুযোগ সুবিধা নেওয়া যায়, যেটা মাহমুদুর রহমান ভাই বলেছেন যে অনেক দিন থাকতে হবে, 10 বছর থাকতে হবে, কোনো রাজনীতি চলবে না, এরকম কিছু মানুষ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু কোনোদিন বলে নাই যে সে মানে আজন্মকাল সে ক্ষমতায় থাকবে, অনেকদিন ক্ষমতায়, সেরকম কিছু বলে। সে বলেছে একটা সংস্কার করবে তারপর চলে যাবে তারা। কিন্তু তারা চাচ্ছে এখন সেই মানুষগুলোর চিন্তা ভাবনা হচ্ছে কর্নেল তাহেরের মতো, বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র করতে হবে। ভারত যে প্রেসক্রিপশন দেয় সেই প্রেসক্রিপশন অনুযায়ী অন্য কারোর মাধ্যমে, এটা শেখ হাসিনার মাধ্যমে তো পুরোপুরি করা যায় না, অন্য কারোর মাধ্যমে সেটা করা সম্ভব। এবং এরা দেখবেন এই যে সামনে পাঠ্যপুস্তক নিয়ে যে আলোচনা আসবে, এই আলোচনায় তারা ভেটো দেবে। জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যে কথা হচ্ছে সেটাতেও কিন্তু তারা ভেটো দিচ্ছে এখন। সো এই মানুষগুলোর হাতে যদি এটা থাকে, এরা যদি নাকি মানে আমাদের আলোচনাকে কোনো গুরুত্বই না দেয়, পাত্তাই না দেয়, বা পিনাকিদা বলেন, মাহমুদুর রহমান বলেন, আপনি বলেন, মিনার রশিদ বলেন, মুশফিক ভাই দেশে যাওয়ার পরে হয়তো তাকে একটু পাত্তা দেওয়া হচ্ছে, তিনি এখানে থাকা অবস্থায় কিন্তু তাকে নিয়ে ওইভাবে আলোচনা করা হয় নাই। তো আমরা গেলেও হয়তো এরকম কিছু দৌড়াদৌড়ি দেখা যাবে। তো বেসিক্যালি যারা কিনা এখন এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে, তারা যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, প্রথম আলো এবং ডেইলি স্টারের যেই মানে সুশীল মার্কা যেই কথাবার্তা তারা তুলে ধরতে যাচ্ছে, সেটা যদি করা সম্ভব হয়, তাহলে বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্রের দিকে যাবে আমি মনে করি। এবং এখানে রাজনীতি বলতে রাজনৈতিক দলের হাতে রাজনীতি পট পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। ধন্যবাদ ইলিয়াস। পিনাকিদা, একটু আপনার কাছে আসি। এই পর্যন্ত ধরেন আপনি আমার সাথে অনেক আগে, আরো 3 বছর আগে বোধহয় আমরা সর্বশেষ শো করছিলাম এই চ্যানেলে। তো কিভাবে দেখেন, মানে আপনি নিজেও তো আসলে ধরেন কথা বলতে যে অনেক রকমের আক্রমণের শিকার হয়েছেন, অনেক রকমের ভার্সন আপনাকে নিয়ে করা হয়েছে, তারপর আপনি চালিয়ে গেছেন, এবং আপনার যেই এত ফ্রান্সের যে ব্যস্ত জীবন, তার মধ্যেও যেই মানে পড়াশোনা করে তথ্য উপাত্ত বিশ্লেষণ দিয়ে যে তুলে ধরা, তো তাতে আপনি এর মধ্যে বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন আপনার অনুষ্ঠানগুলোয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। আমরা আরেকটু স্পেসিফিক আপনার কাছে শুনতে চাই যে এই এখন আপনার অবস্থানটা কি মনে করেন, কিভাবে দেখছেন, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? ধন্যবাদ কনক। এখানে আরো ধন্যবাদ মাহমুদ ভাই, ইলিয়াস এবং মনির ভাই।
আমরা পরস্পর কিন্তু মাঝে মাঝে, জানে না বোধহয় এটা দর্শকেরা, আমরা পরস্পর মাঝে মাঝে কথাবার্তা বলি। হ্যাঁ, আমার সবচেয়ে বেশি কথাবার্তা বলা হয় সম্ভবত মনি ভাইয়ের সাথে, মিনার রশিদ ভাইয়ের সাথে, তারপরে কথাবার্তা বলি ইলিয়াসের সাথে। তো 2 দিন আগেই বোধহয় কথা বললাম আমি। ইলিয়াসের সাথে কথা বলা হয়, মাহমুদ ভাইয়ের সাথে কথা বলা, আপনার সাথে তো হয়। তো আমরা যে অ্যাক্টিভিজমটা বিগত সময়কালে চালিয়ে গেছি, আমরা পারস্পরিক যোগাযোগ এবং পারস্পরিক একটা নির্ভরশীলতার মাধ্যমে এটা আমরা চালিয়েছি। এবং আমাদের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা কোন দিকে যাচ্ছি, কি করব, কি করা উচিত সেটা নিয়ে। যেমন ইলিয়াস আমাকে 2 দিন আগেই বোধহয়, না 1 সপ্তাহ আগে বোধহয় ফোন করলো। ইলিয়াস ফোন করলে বললো যে দাদা ওই যে জাতীয় সঙ্গীতের ব্যাপারটা নিয়ে একটু ধরেন, আমরা সবাই মিলে একসাথে একটু কথা বলি। আমি ইলিয়াসকে বলছিলাম যে যদি সংবিধান পরিবর্তন করি তাহলে তো জাতীয় সঙ্গীত, এটা আমার স্ট্যান্ড ছিল আর কি, জাতীয় সঙ্গীত এমনিতেই পরিবর্তন হয়। তো ইলিয়াস আমাকে বোঝালো যে না, এটা কিন্তু নাও হইতে পারে। হ্যাঁ, মানে সংবিধান পুরোটা পরিবর্তিত হলে জাতীয় সঙ্গীত আগেরটাই থাকলো, এটাও হইতে পারে। তো আমরা এই লেভেল পর্যন্ত, খুঁটিনাটি বিষয় পর্যন্ত কিন্তু আলোচনা করি, শেয়ার করি পরবর্তী বিভিন্ন জনের, এই এখানে যারা আছে অ্যাটলিস্ট আমরা এটা শেয়ারটা করি। তো আমাদের এই সবারই যেটা চাওয়া, এটা কমন চাওয়া যেটা, মানে হয়তো আমাদের অনেকের বিভিন্ন রকমের ফ্রাস্ট্রেশন আছে, তো কমন চাওয়া যেটা, সেটা 1 নাম্বার হচ্ছে যে বাংলাদেশে আর ফ্যাসিবাদ কখনো ফিরে আসবে না, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশ এই স্বৈরশাসন, তীব্র স্বৈরশাসন, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ এবং বাংলাদেশকে ইন্ডিয়ার ভেসেল স্টেট বানানোর যে চেষ্টা, এটা শুরু হয়েছে আওয়ামী লীগের হাত ধরে এবং আওয়ামী লীগ এটা করছে। সো আওয়ামী লীগের রাজনীতি যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে। 3 নাম্বার, বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে, হাসিনা সরকারের মাধ্যমে, সেই ভারতীয় আধিপত্যবাদ যেন হাত গুটায়, আমরা যেন আমাদের মর্যাদা নিয়ে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি এবং জাতীয় মর্যাদাকে যেন আমরা ঊর্ধ্বে তুলে ধরতে পারি। 3 নাম্বার। 4 নাম্বার, বাংলাদেশ যেন একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিকশিত হয়, এর সম্ভাবনাটা যেন সেভাবে বিকশিত হয়। এই 4টা আমাদের আকাঙ্ক্ষা। আমি মনে করি যে এই ব্যাপারে আমরা সবাই, এখানে যারা আছি 4-5 জন, আমরা সবাই একমত এবং এটার জন্য আমাদের সমস্ত অ্যাক্টিভিজম ডেডিকেটেড ছিল সোফার। তো তারপরে একটা বিপ্লব হলো, এই বিপ্লবটা যে হয়ে যাবে, এটা আমি যতই বলি যে আমি অনেক আশা দেখাইছি, মানুষজন আমাকে বলতো যে আপনি তো প্রত্যেকদিন হাসিনাকে ফেলায় দেন। হ্যাঁ, আমি দেখাইছি এটা, কিন্তু স্টিল এটা এখন আমার কাছে স্বপ্নের মতো যে এটা সম্ভব হয়েছে। এটা হাসিনা পালিয়ে গেছে এবং আমি ফ্যাসিবাদ পরাজিত হয়েছে এইভাবে। এবং আমার এটা, এখানে ইলিয়াস যতই বলুক, ইলিয়াস যতই পেসিমিস্টিক ওয়েতে বলুক, আমি মনে করি না যে আওয়ামী লীগ আর জীবনে স্বনামে বা হাসিনার পরিবার কখনো বাংলাদেশের প্রতিষ্ঠা পাবে, এটা সম্ভব না। কিন্তু ধরেন যে আমরা যে আকাঙ্ক্ষাটা নিয়ে এই কাজগুলো করলাম, সে আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারলাম না, কাছাকাছিও যেতে পারলাম না। মানে আমরা বলি এক কথা, হয় আর এক কথা। আমরা বলি বিপ্লব, সরকার বিপ্লবী হলো না। মাহমুদ ভাই যেটা বললেন যে আমি এটা খুব সহজ ইয়েতে বলছিলাম যে বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে কার কার কল্লা যেত এই সরকার? কয়েকজনের যেত, ছাত্র নেতাদের যেত অবশ্যই, আসিফ নজরুলের যেত, কারণ উনি মাঠে নামছিলেন, শুভ্র ভাই আর প্রফেসর ইউনূসকে জেলে পাঠানো হতো। এই কয়েকজন, 5 জন ছাড়া, 6 জন ছাড়া এই সরকারের আর কারো কিচ্ছু হতো না, যেমন ছিল তেমনই থাকতো। এখনো বাংলাদেশে ভালো করে টকশো করতেন, এটা করতেন, সেটা করতেন, যাতায়াত করতেন, কোনো সমস্যা হতো না, দেশ ছাড়তে হতো না, কিছু হতো না। তো তার মানে এই সরকারের যদি হাসিনার থ্রেট বা বিপ্লব ব্যর্থ হলে এদের কারোই কোনো ক্ষতি হতো না। তো সেই জন্য আমি মনে করি যে যারা বিপ্লব ব্যর্থ হলে যাদের কোনো ক্ষতি হতো না, তাদের কি আদৌ এই সরকারে একটা পজিশন নেওয়াটা নৈতিকভাবে সঠিক হয়েছে? উনি যে আসলেন, সরকারে আসলেন, বসলেন, তাহলে এই যে এত রক্তপাত, এত কান্না, এত অশ্রু, এইটার প্রতি কি উনি জাস্টিস করতে পারবেন? যারা আছেন, আমি বাদ দিলাম, মানে প্রফেসর ইউনূস ডাকছেন অথবা যেভাবে হোক ছাত্র ডাকছে বা কিভাবে হয়েছে আমি জানি না, কিভাবে সিলেকশন হয়েছে আমি জানি না, কিন্তু ওনারা যে আছেন, ওনাদের কি উচিত হয়েছে যে এই পজিশনটা নেওয়ার? উচিত হয়নি নৈতিকভাবে, এটা কিন্তু মরালি রাইট না। আবার আরেকটা জিনিস দেখেন, মানে আমি শুধু মরালি রাইটের কথাই বলতে চাই না, আমি আরেকটা জিনিস দেখেন যে কোনো ইনস্টিটিউটের একটা শক্তি থাকে। মানে ধরেন কনক স্যারের চ্যানেলের একটা শক্তি আছে, ইলিয়াসের চ্যানেলের একটা শক্তি আছে, এটা একটা ইনস্টিটিউট হিসেবে দাঁড়ায় গেছে, তাই না? এত সাবস্ক্রাইবার, ইভেন আমার চ্যানেলেরও একটা শক্তি আছে, যে কোনো ইনস্টিটিউটের একটা শক্তি আছে। হ্যাঁ, আমি এটা চ্যানেল দিয়েই বোঝাই। ধরেন
কনক, আপনার সাবস্ক্রাইবার কত এখন? এই 9 এর কাছাকাছি, 9 লাখের কাছাকাছি। 9 লাখ সাবস্ক্রাইবার। তো এইটা কিন্তু আপনার চ্যানেলের একটা অর্গানিক একটা শক্তি। মানে কনক সার্ভার বাদ দিলেও আপনার চ্যানেলের একটা অর্গানিক শক্তি হচ্ছে 9 লাখ সাবস্ক্রাইবার আছে, যার কাছে আপনি চ্যানেলে যাই তোলেন না কেন, আপ করেন না কেন, একটা নোটিফিকেশন যাবে এবং তাদেরকে দেখার জন্য ইউটিউব নিজের তরফ থেকেই তাদেরকে বলবে যে আসো এখানে দেখো, তোমার এই চ্যানেলে নতুন কন্টেন্ট আপ হয়েছে, তাই না? এটা কিন্তু চ্যানেলের একটা অর্গানিক শক্তি। হ্যাঁ, বাট এইটার সাথে কনক সারোয়ার একজন ফিগার হিসেবে তার শক্তিটা যুক্ত হয়ে এই কনক সারোয়ার চ্যানেলের যে ওভারঅল ইনফ্লুয়েন্স সেটা তৈরি হয়, তাই না? আমার চ্যানেলও তাই, ইলিয়াসের চ্যানেলও তাই। তো রাষ্ট্রেরও সেরকম একটা শক্তি থাকে, অর্গানিক শক্তি। রাষ্ট্রের আমলাতন্ত্র থাকে, তার ব্যুরোক্রেসি থাকে, তার প্রশাসন থাকে, তার ইনস্টিটিউট গুলো থাকে, এগুলো সবগুলো মিলেই শক্তি। এটার পাশাপাশি যখন রাষ্ট্রের শাসক বা রাষ্ট্রের নেতার শক্তিটা যুক্ত হয়, তখন তার ওভারঅল ইনফ্লুয়েন্সটা তৈরি হয়। এখন ধরেন আমি যদি বলি, আমি কারোর নাম ধরে বলতে চাই না, ধরেন আমি বললাম যে পররাষ্ট্র উপদেষ্টা। হ্যাঁ, পররাষ্ট্র উপদেষ্টা পলিটিক্যালি কত ইম্পর্টেন্ট, কতখানি ইম্পর্টেন্ট? 0, 0। মানে পলিটিক্যালি ওনার ইনফ্লুয়েন্স কি? মানে উনি যদি পররাষ্ট্র উপদেষ্টা না হতেন, উনি যদি রাস্তায় দাঁড়াইতেন, ওনার কাছে এসে কয়জন কথা বলতো, কারা যেত? হ্যাঁ, বা উনি যদি ডাকতেন যে আসেন আমরা আজকে রাজপথে নামবো, আমরা আজকে এইটার ব্যাপারে আমি প্রতিবাদ করব, এই যে ইন্ডিয়া ছেড়ে দিয়েছে, মানে উনি উপদেষ্টা না কিন্তু উনি একজন পার্সন, ইন্ডিয়া ছেড়ে দিয়েছে, আজকে আসেন আমরা আজকে প্রতিবাদ করব, বন্যা হয়েছে প্রতিবাদ করবো, উনি উপদেষ্টা না, কয়জন লোক আসতো ওনার ডাকে? তো এটাই তো ওনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। তাহলে ওনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কি? শূন্য। তাহলে একটা বিপ্লবী সরকারে যদি এরকম লোক থাকে, তাহলে এইটা রাষ্ট্রের যে ইনস্টিটিউশনাল, যে স্ট্রাকচারাল যে ক্ষমতা, পাওয়ার, সেটার বাইরে যেতে পারে না, সেটাকে ছাপিয়ে যেতে পারে না। এটাকে যখন ছাপিয়ে যায় তখন রাষ্ট্র এবং ওই সময়ের শাসনটা একটা ফেনোমেনা হয়ে ওঠে। আমরা যদি এটা ইয়ের ক্ষেত্রে দেখি, ধরেন আমরা যদি জিয়াউর রহমানের ক্ষেত্রে দেখি, জিয়াউর রহমান যখন আসলেন, ক্ষমতায় আসলেন, একটা রাষ্ট্র ছিল, কিন্তু জিয়াউর রহমান তার পার্সোনাল কারিশমাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে উনি এই রাষ্ট্র ছাপিয়ে উনি একটা ব্যাপক একটা প্রভাব সৃষ্টি করতে পারলেন, তাই না? তো সেই জিনিসটা যখন হলো না, তাহলে এই বিপ্লবটা রিডিউসড হয়ে যায়। মানে বিপ্লবের লোক নাই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র ক্ষমতার মধ্যে, এবং এটা বিপ্লবী সরকার হয় না, এবং যারা যায় তাদের পার্সোনাল ক্যারিশমাটা এমন একটা জায়গায় না যে তারা এই রাষ্ট্রকে কিছু দিতে পারছেন। হ্যাঁ, কিছু পারছেন না দিতে। তো সেই জন্য মাহমুদ ভাই যেটা বললেন যে স্লো, এটা 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 ফাংশন করছে যেভাবে রেসপন্ড করছে একটা ইস্যুতে, সেটা অনেক স্লো, এটা খুব এফেক্টিভ না, সেটা সেই কারণেই হচ্ছে। এখন ধরেন একজন ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ইন্ডাস্ট্রিতে আনরেস্ট হচ্ছে, তো বা আনসারে বিদ্রোহ হচ্ছে, তো আনসারে বিদ্রোহ হচ্ছে ওইখানে যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি যে দাঁড়িয়ে ওদের সামনে যদি কনফ্রন্ট করতে না পারেন, তাহলে তো কি হলো, তাই না? তাহলে তো হবে না। তো তাহলে এই সরকারের এমন লোকজন থাকা দরকার ছিল যেখানে সামনে দাঁড়িয়ে কনফ্রন্ট করতে পারবে এই ইস্যুগুলোতে। হ্যাঁ, তো ধরা যাক, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক যে বাংলাদেশের মিডিয়াতে, এখানে যদি কনক স্যার ইলিয়াস যেই ফ্রাস্ট্রেশনের কথা বললো যে এই কাজ করছে মিডিয়া, আমাদেরকে ডেমোনাইজ করেছে, আমাদেরকে অপমান করেছে, ইত্যাদি ইত্যাদি। ধরেন ইলিয়াস বাংলাদেশে আছে এখন, এই মুহূর্তে ইলিয়াস বাংলাদেশে আছে, ও প্রেস ক্লাবে যাচ্ছে, হ্যাঁ, এবং ইলিয়াস মিডিয়াতে আমাদের ভয়েসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। ইলিয়াস যেভাবে কাজ করতো ওই কাজটা কেউ করছে এখন? আপনাকে মনে হয় ইলিয়াস যদি ঢাকায় থাকতো এই মুহূর্তে এবং কাজে থাকতো, বাংলাদেশের মিডিয়া আজকে যেভাবে প্রথম আলো কাজ করছে, ডেইলি স্টার কাজ করছে, এই কাজটা করতে পারতো? বলেন, আমি অনেস্টলি জানতে চাচ্ছি। ইলিয়াস যদি থাকতো, পারতো না? পারতো না। তাহলে ইলিয়াসকে ক্ষমতায় যাওয়ারও দরকার নাই, ইলিয়াসকে কোনো পদ দেওয়ারও দরকার নাই, শুধু ইলিয়াসের মাঠে প্রেজেন্স, বাংলাদেশের প্রেজেন্সটাই পরিস্থিতিকে অনেক পরিবর্তন করে দিতে পারতো। আমি এখনো মনে করি যে মাহমুদ ভাই যদি দেশে থাকতেন, এখন এই মুহূর্তে যদি দেশে থাকতেন, বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওটা অনেক অনেক পাল্টে যেত। উনি কথা বলতেন, উনি মাঠে যেতেন, উনি কর্মসূচিতে যেতেন, উনি ডাক দিতেন জনগণকে,
উনি সেমিনারে যেতেন, উনি দরকার হলে প্রফেসর ইউনূসের সাথে কথা বলতেন। আমি জানি না মাহমুদ ভাই কেন যাচ্ছেন না, এবং আমি মনে করি যে মাহমুদ ভাইয়ের প্রেজেন্স ফিল্ডে এই পরিস্থিতিটাকে অনেকটা পরিবর্তন করে দিতে পারতো। আর আমার না যাওয়ার ক্ষেত্রে এবং ইলিয়াসের যেতে না পারার ক্ষেত্রে, যে আমি ইলিয়াসের সাথে কথা বলছি যে কেন ইলিয়াস যেতে পারবে না, এবং আমি মনে করি যে ওর খুব ভ্যালিড রিজন আছে, এবং আমারটা তো আমি ব্যাখ্যা করেছি। তো এই জায়গাটাতে এখন যদি ধরা যাক যে এই সরকার আবার সেই ঘুরে মাগুর স্যাং, আমাদের বগুড়ার ভাষায় বলে আর কি, যে আবার সে আগের ঘটনাই ঘটে গেল আর কি, মানে একটা সহনীয় আওয়ামী লীগ শাসন আমাদেরকে উপহার দিল, তাহলে তো এই বিপ্লব তো ব্যর্থ। তাহলে এই বিপ্লব ব্যর্থ, কারণ এই বিপ্লব যেই লক্ষ্য নিয়ে হয়েছিল সেই লক্ষ্যগুলো কোনটাই পূরণ করতে পারলো না। এবং এটা যেন কোনোভাবেই একটা সহনীয় আওয়ামী শাসন, একটা সহনীয় সোকল্ড সেকুলার শাসন যেন না হয়, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। এবং যদি সত্যিকার অর্থেই ওইদিকে এগোতে চায়, এবং যার কিছু সাইন, এখন ডিস্টার্বিং সাইন আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রথম আলো কিভাবে নিউজ করছে এখনো, সেই জিনিসগুলো যদি আপনি দেখেন, কোন ইস্যুগুলোকে সে ফোকাস করছে, সেই ইস্যুগুলোকে যদি দেখেন, এমনকি যে গোপালগঞ্জের হামলা, এই গোপালগঞ্জের হামলায় এটা যে আওয়ামী লীগ হামলা করছে এটা লেখেনি পর্যন্ত প্রথম আলো। এখন কিসের ভয়? হ্যাঁ, আগে না হয় বলতো যে এটা ডিজিএফআই এর জন্য লিখতে পারিনি, এটা আওয়ামী লীগের জন্য লিখতে পারিনি, এই বলছে সেই বলছে। এই প্রথম আলো তো লেখে বিএনপির আক্রমণে এটা হয়েছে, লিখছে কয়েকদিন আগে লিখছে। আমার কাছে দেখেন, আমি ইলিয়াস কনক আপনাকে আমি পাঠাচ্ছি এটা, যে কয়েকদিন আগে এটা লিখছে যে বিএনপির আক্রমণে মারা গেছে, বা বিএনপি আক্রমণ করছে, এটা লিখছে। আর এখন তারা লিখতে পারছে না, তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, আমি একটু কমপ্লিমেন্ট করি আমি পিনাকিকে। এর থেকে ভয়ঙ্কর অপতথ্য দিয়েছে প্রথম আলো। যেমন নাটোরে সমন্বয়কদের সবাই একটা গন্ডগোল হয়েছিল, এবং সেই সবাই প্রথম আলো লিখে দিল যে বিএনপি আক্রমণ চালিয়েছে, প্রথম আলো যে নিউজ ছিল। আর একই দিনে মানব জমিনে নিউজ দিল যে সমন্বয়কদের দুই গ্রুপের মধ্যে গন্ডগোল হয়েছে এবং এই কারণে বিশৃঙ্খলা হয়েছে। তাহলে এই যে প্রথম আলো মিথ্যা কথা লিখলো যে বিএনপি আক্রমণ করেছে, এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে লিখলো প্রথম আলো এটা, তো এই কাজ তো কন্টিনিউয়াসলি করে যাচ্ছে প্রথম আলো। এমন না যে আওয়ামী লীগের বিরুদ্ধে লিখলে কোনো বিপদের জন্য তারা লিখছে না, তা না, তারা আওয়ামী লীগকে সেভ করতে চাচ্ছে। বিকজ তারা ওই যে পিনাকি যেটা বললো, একটা সহনীয় আওয়ামী শাসন এবং ভারতপন্থী শাসন প্রথম আলো তৈরি করতে চায় বাংলাদেশ। এটাই হচ্ছে প্রথম আলোর এজেন্ডা। রাইট। এবং আমি যদি একটা জিনিস একটু শো করি, যে ধরেন আজকেই দেখতেছি একটা সংবাদ যে তারা লিখছে যে নতুন বাংলাদেশে দলবাজি দখলবাজির লক্ষণ উদ্বেগের কারণ টিআইবির আলোচনা সভায় বক্তারা। তো টিআইবি কে আমরা জানি, তারা কিছু সমন্বয়কদেরকে নিয়ে এই কাজটি, তারা এই আলোচনাটি তারা করেছেন। অর্থাৎ এখানে যদি আপনি দেখেন যে বেশ কিছু অপপ্রচারকে তারা অনেকটা সমর্থনের মতো করে এই জাতীয় অনুষ্ঠান করছে। আর ইফতিখারুজ্জামানের ভূমিকা তো আমরা জানি, মানে 2009 সালে 2001 সালে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির দায় পুরো বিএনপির উপর চাপানো হয়েছিল, দুর্নীতিতে ফার্স্ট। আর গত 15 বছরে দুর্নীতির ধারে কাছেও কিন্তু টিআইবি নাই। বাংলাদেশের অবস্থান 13, 14, 24 এরকম। তারা বিশ্লেষণের স্টাইলটাই তারা চেঞ্জ করে ফেলছে আওয়ামী লীগকে সেভ করার জন্য। ইলিয়াস, আমি আপনাকে পাঠাইছি, এই যে দেখেন 12 তারিখে এই প্রথম আলো 12ই সেপ্টেম্বরে একটা শিরোনাম, বিএনপির নেতাকর্মীদের হামলায় 20 ছাত্র আহত, এবং এখানে খুব স্পষ্টভাবে বলছে যে বিএনপি এটা করেছে। আর তার 2 দিন পরে যখন গোপালগঞ্জে মারা গেল, তখন সে লিখছে, টাইটেল হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত। আচ্ছা, নিউজের মধ্যে কি লিখছে? নিউজের মধ্যে লিখছে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এটা সাংবাদিকতা? এবং আমি চ্যানেল আইতে একটা দেখেছি যে বিএনপির এই স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন গ্রামবাসীর সাথে একটা ইয়ের কারণে, হ্যাঁ, গ্রামবাসীর পিটুনিতে তিনি মারা যান। চ্যানেল আইতে এই নিউজটা আমি দেখেছি। তো প্রথম আলো তো ঠিক হয়নি, ডেইলি স্টার তো ঠিক হয়নি। হ্যাঁ, প্রথম আলো ঠিক হয়নি, ডেইলি স্টার ঠিক হয়নি। আমি কিন্তু আমার ভিডিওগুলোতে কন্টিনিউয়াসলি বলেছিলাম, কয়েকটা জিনিস আমি বলেছিলাম যে প্রথম আলোর মাতব্বরি, হ্যাঁ, প্রথম আলোকে উৎখাত করতে হবে, ডেইলি স্টারকে উৎখাত করতে হবে, ছায়ানটকে উৎখাত করতে হবে, উদীচীকে উৎখাত করতে হবে, সিপিবি কে উৎখাত করতে হবে। এগুলো যদি উৎখাত না হয়, তাহলে মানে বাকশাল এবং আওয়ামী শাসন এবং আওয়ামী ন্যারেটিভ, আওয়ামী ফ্যাসিবাদ, এটা উৎখাত হবে না। এগুলো পার্ট অফ দিস ফ্যাসিবাদ। এই প্রথম আলো, এই ডেইলি স্টার, এরাই এই ফ্যাসিবাদ তৈরি করেছে। এরা যদি না যায়,
সমাজ থেকে, এদের কর্তৃত্ব যদি অপসারণ করা না যায়, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ কখনো দূরীভূত হবে না, এবং এদের হাত ধরেই আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। এবং প্রথম আলো যে ন্যাক্কারজনক ভূমিকা রেখেছে এই সময়গুলোতে, হ্যাঁ, মানে দেখেন 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কতজন মারা গেছে সেটা নিয়ে একটা প্রথম রিপোর্টটা করছে, 6 থেকে 9 তারিখ পর্যন্ত কতজন মারা গেছে। কিন্তু এই বিপ্লবের সময় কতজন মারা গেছে সেইটার কোনো অনুসন্ধানের রিপোর্ট নাই। আচ্ছা, আর একটা জিনিস দেখেন যে এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো হাসিনা নাই। হাসিনার আমল নিয়ে প্রথম আলো, ডেইলি স্টার একটা অনুসন্ধানের রিপোর্ট করেছে এই সময়? হাসিনার দুর্নীতি নিয়ে কোনো কিছু করেছে? ডিজিএফআই নিয়ে, আয়নাঘর নিয়ে কোনো কিছু করেছে? করেনি। তাহলে কি হলো? তো আপনি তো আপনার বিজয়টা আসলেই অর্জিত হয়েছে কিনা সেটা দেখবেন কোথায়? দেখবেন যে এই যে বাংলাদেশের যে মিডিয়া, সেই মিডিয়াতে কিভাবে আপনি রিপ্রেজেন্টেড হচ্ছেন। তো বাংলাদেশের মিডিয়াতে আপনি কিভাবে রিপ্রেজেন্টেড হচ্ছেন? দাদা, প্রথম আলো রিয়েল এস্টেট কিন্তু আবার নতুন করে কিংস পার্টির পেছন গঠনের জন্য কিন্তু করবে, অবশ্যই করবে। এবং এরা দেখবেন, এরা সেই আর একটা নতুন দল, আবার সেই -2 ফর্মুলা, মাইনাস হাসিনা তো হয়ে গেছেই, মাইনাস বিএনপি করার জন্য একটা নতুন দল তৈরি করার জন্য দেখবেন তারা কতজনকে করে, কতজনকে তারা প্রমোট করে, কতজনকে তারা স্পেস দেয়, এবং তারা ফিগার তৈরি করার চেষ্টা করে। দেখবেন এটা একেবারে মানে টেক্সট বুক এক্সাম্পল। ঠিক এইভাবেই ইন্ডিয়া কাজ করে। এবং প্রথম আলো যে একটা ইন্ডিয়ান মিডিয়া, প্রথম আলো যে ভারতের মিডিয়া, এ ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? মানে প্রথম আলো কার সাথে পার্টনারশিপ? এই যে চরকির পার্টনারশিপ কার সাথে? ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ। তো বাংলা ইন্ডিয়ান হাই কমিশনার বাংলাদেশে কোন মিডিয়া হাউসে যায়, সাইন করে, এমওইউ সাইন করে? প্রথম আলোতে তো, তাই না? আর এই যে ডেইলি স্টার নিয়ে ইদানিং যে খবরগুলো আসছে, ডেইলি স্টারে এই যে আমদি হোসেনের যে একটা স্ট্যাটাস আমরা দেখলাম, যে খুব ভালো ইংরেজি লেখে, সে নামাজ পড়ে, একসময় নাস্তিক ছিল, নামাজ পড়া শুরু করছে, এবং তাকে প্রথম আলো থেকে বের করে দেওয়া হলো। হ্যাঁ, ডেইলি স্টার থেকে বের করে দেওয়া হলো। হ্যাঁ, তো মানে যতক্ষণ পর্যন্ত এই সুশীলের যে ভয়েস, এই যে বাঙ্গু সেকুলারদের যে কালচারাল এলিটদের যে ভয়েস, এটা যতদিন পর্যন্ত এটাকে ধ্বংস করা না যাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের বিপ্লব হবে না। আমরা রাখতেও পারবো না বিপ্লব, যদি ওদের কর্তৃত্বকে, ওদের মাতবরিকে যদি বন্ধ করা না যায়। আপনার কাছে আবারও আসবো, বাট সামহাউ প্রথম আলো ডেইলি স্টার আমাদের সমন্বয়কদের চোখ ধাঁধাই দিচ্ছে। মানে একদম তারাই সুশীল, তারাই বাঙালি জাতির মানে আর কি ভিত তৈরি করবে এমন একটা ধারণা নিয়ে, সাথে শেখারুজ্জামানরাও যোগ দিয়েছে, যে সংবাদকে আমাদেরকে দেখালাম। আপনি দেখবেন এরপরে এই যে প্রথম মেরিল প্রথম আলো পুরস্কার হবে না, ওইখানে দেখেন কি নাচানাচি হয়, ওই যে মাইয়াদের গাইনে নাচাবে এবং আরো চোখ ধাঁধায় দিবে আর কি। হ্যাঁ, এবং দেখবেন এই ছাত্র আন্দোলনকে সে তার একটা ন্যারেটিভ কিন্তু ওই প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কারের স্টেজে এই ছাত্র বিপ্লবের আর একটা নতুন ন্যারেটিভ তারা তৈরি করবে। আপনি দেখেন, আমি আজকে বলে দিলাম, আপনি সেই দিন করলে আপনি এটা প্রচার করেন, দেখেন এই নতুন ন্যারেটিভ তৈরি করবে। এবং ওই যখন সুন্দরী মাইয়াদেরকে নাচায় যখন করবে না, তখন ওই ন্যারেটিভ আমরা কোথায় হারায় যাব, হ্যাঁ, ওইটাই তখন স্ট্যাবলিশড হয়ে যাবে। বুঝতে পারছেন? তবে এত সহজও হবে না পিনাকিদা। কিন্তু আমি আসছি আবার আপনার কাছে। মিনার ভাই, আপনার কাছে একটু জানি, আপনি শুনতেছেন আলোচনা, রাজনৈতিক বিশ্লেষক, আপনি একটু বিশ্লেষণ করেন। আমাদের কি মনে হচ্ছে আপনার কাছে রাজনৈতিক ভবিষ্যৎ সার্বিকভাবে আমরা? ধন্যবাদ কনক ভাই। আমি আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম এই তিনজন বক্তার কথা। শুধু পাঠকদের সাথে সাথে আমারও অত্যন্ত প্রিয়জন আপনারা চারজন। মনে হয় যে অনেক সময় ওনাদের কথাটাই শুনি, আর ওনাদের কথা ধরেই আমি শুরু করতে চাচ্ছি। যেরকম মাহমুদ ভাই যে কথাটা বললেন, যে আসলে নো বডি ইজ ইনডিসপেন্সেবল। আমরা এটা কেন জানি, এটাকে আমি বলি, বা যেটা এক ধরনের আদিক্ষেতা। আজকে পিনাকিদা যে কথা বললেন, তারপর ইলিয়াস উনি যা বললেন, প্রত্যেকটা দেখেন এটা আমাদের দুর্বলতা। প্রথম আলোটা কেন আজকে এখন পর্যন্ত এত প্রাসঙ্গিক আমাদের জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, এগুলিতে একটু খেয়াল রাখতে হবে। আমরা এই প্রথম আলোর সাথে মাহমুদ ভাই আছেন, বা আমরা সেই সংগ্রাম কিন্তু অনেক আগে থেকে। আমার যতদূর মনে পড়ে, সেই 2005 সালে ডিসেম্বরে, তখন যাই দিন সাপ্তাহিক ছিল, আমার একটা লেখা ছাপা হয়েছিল যে মিডিয়ার আক্রমণে দিশাহারা বিএনপি। আপনি যদি দেখেন, এটা মনে হচ্ছে যে এতে কোনো একটু আমরা অগ্রসর হই নাই, এখন পর্যন্ত সেই অবস্থায় আছি। এই যে আমরা যে কথাগুলি বলি, আনফরচুনেটলি এটা যদি মনে করেন যে আমাদের রাজনৈতিক নেতৃবর্গ এটাতে শুধু একটু খেয়াল রাখতেন, সম্ভবত ওনারা এই ব্যাপারে এক ধরনের এই যে প্রথম আলো বা এই শক্তি, এরা হলো অনেকটা শয়তানের মতো হয়ে গেছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ।
কিন্তু দেখবেন যে এই যে শয়তানের পূজা করে, একজনের আছেন শয়তানের পূজা কেন করে জানেন? যে শয়তানের ক্ষতি থেকে রক্ষার জন্য অনেক এই যে শয়তান পূজক যারা পূজারী, তারা কিন্তু এই কারণে করে, তারা জানে শয়তান শয়তানি, কাজে শয়তানের ক্ষতি থেকে অনিষ্ট থেকে রক্ষার জন্য ওরা পূজা শুরু করেছে। বাংলাদেশে কেন জানি এই যে এলিট শ্রেণী বলেন বা যে যাদেরকেই বলেন, তারাও সেই শয়তানের পূজক হয়ে পড়েছে। এক ধরনের সাধারণ মানুষের একটা আধিক্যতা আছে। আমার অনেক বন্ধু বান্ধবকে আমি দেখেছি এটা নিয়ে, তারা মোটামুটি প্রথম আলোর যে ঘরানার এদের বিরোধী, কিন্তু বাসায় যখন রাখে আপনি দেখবেন যে সেই প্রথম আলো, কারণ এটা অগ্রসর মানুষের পত্রিকা, কাজে তারা অগ্রসর মানুষ হিসেবে সমাজে স্বীকৃতি পেতে চায়। কাজে এই যে মনে করেন আপনি যে আপনাকে যে গুলি দিয়ে আপনাকে হত্যা করা হবে, সেই গুলির খরচটা কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। আমরা সেটা জানি না। এই কথাগুলি আমরা অনেকবার বলেছি, কিন্তু আমার মনে হচ্ছে সেইভাবে আসলে শোনা হয় না। আর এই যে যে কথাটা বললেন যে মাহমুদ ভাই যে কথাটা বললেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আজকে আমাদের সামনের রাজনীতিকে দেখতে হলে পেছনের দিকে একটু তাকাইতে হবে। আমরা যদি পেছনের ভুলগুলি থেকে শিক্ষা না নিই, ওই ধরনের কোনো একটা কারেক্টিভ অ্যাকশনে না যায়, সেই একই ভুলের রিপিটেশন হবে। এই যে আজকে যে এটা আছে, আপনি যদি বলেন ১/১১ সরকারের যখন যে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উনি কিন্তু একটা ভয়ানক কথা বলেছিলেন, আমার এখনো মনে আছে। উনি বলেছিলেন যে আমরা আমাদের পররাষ্ট্র নীতিকে এমন ভাবে সাজাবো এই দেশে যেন আর কোনো ইন্ডিয়ান বিদ্বেষী বা এরকম কোনো শক্তি মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। চিন্তা করেন, একটা স্বাধীন সার্বভৌম দেশে যে একজন পররাষ্ট্র উপদেষ্টা, ওনারা কোথায় কিসের জন্য এসেছিলেন এটা হয়তো আমরা সবাই জানি। এবং উনি কিন্তু যেভাবে যে প্রেসক্রিপশন দিয়ে গিয়েছিলেন, এখনো কিন্তু আমরা সেই পথেই আছি। মাঝখানে একটা বিপ্লব হয়ে গেল, সেই বিপ্লবের দিকে কিন্তু বিপ্লবের যে সেটা প্রতিফলন নাই। আমাদের আজকে যে রাষ্ট্রীয় যারা ব্যবস্থাপনায় দায়িত্ব নিয়েছেন, আপনি বোধহয় পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবের কথা বলছেন। না, এর আগে এর কথা বলছেন, পররাষ্ট্র উপদেষ্টা যে ছিল ফখরুদ্দিনের আত্মীয়। হ্যাঁ, ফখরুদ্দিনের আত্মীয়, জি জি জি, এই কিন্তু আসল কাজটা করে গেছেন। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। উনি বলে গিয়েছিলেন যে আমাদের পররাষ্ট্র নীতিকে এমন ভাবে সাজানো হবে কেউ যেন এসে এটা পরিবর্তন না করতে পারে। আমরা তো তাই দেখতে পাচ্ছি এখন। মানে আমরা ওই যে পিনাকিদা, মাহমুদ ভাই, ওনারা যে আসলে ডক্টর ইউনূসের ব্যাপারে আমাদের কারো কোনো আপত্তি নাই। আমরা এমন একটা জায়গায় যেতে পারি না, বা আমাদের এই শক্তিটাকে, যেটা ইনস্টিটিউশনাল স্ট্রেংথ হিসাবে পিনাকিদা এইমাত্র বললেন, সেটাকে আমরা নষ্ট করতে চাই না। তারা চাচ্ছে হয়তো ডক্টর ইউনূস আমাদের একটা অ্যাসেট, জাতীয় অ্যাসেট বা গ্লোবাল ইউনি অ্যাকসেপ্টেড একজন পার্সন, ওনাকে আমাদের ইউজ করতে হবে। কিন্তু আমরা যখন ওনাকে মিস ইউজ করতে দেখি, তখন তো চুপ করে বসে থাকতে পারি না। কাজে আমাদের সেগুলিকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, এই সমস্যাগুলিকে। আরেকটা যে জিনিস হলো যে পার্সোনাল লেভেলে যে কথাটা বললাম, আমাদের সেই আধিক্যতা থেকে বেরিয়ে আসতে হবে। অমুকে যে মাহমুদ ভাই যেটাকে ব্যক্তি পূজা বললেন, এই আধিক্যতা থেকে ইন্ডিভিজুয়ালি আমাদের বের হয়ে আসতে হবে। আমরা অনেকে জানি দেশের 90% or 95% মানুষ ইন্ডিয়ান এগেনস্টে, কিন্তু তারপরে প্রথম আলো কিভাবে এই দেশের বা ডেইলি স্টার মানে প্রথম শ্রেণীর পত্রিকা থাকে, এবং তাদের ডিকটেশন অনুযায়ী আমাদের সমস্ত কালচারাল, আমাদের এডুকেশনাল, আমাদের ইন্টেলেকচুয়াল সবকিছু দেখেন নিয়ন্ত্রিত হচ্ছে তাদের মাধ্যমে। এমনকি আজকে যদি এই সরকারে দেখেন, প্রথম আলোর দৃষ্টিতে যারা এলিট, ওনারাই কিন্তু ঘুরে ফিরে এই সরকারে আছে। এবং এই জন্যই আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের প্রতি অনুরোধ, বা এই স্ক্রিনে আমরা যাদেরকে দেখছি, দেশের মানুষ কিন্তু অত্যন্ত উচ্ছ্বসিত দেখেন আজকে এটা দেখেই। তারা যাচ্ছে এই ধরনের কিছু আমরা কার্যকর কিছু ব্যবস্থা নিই। শুধু কথা বলা না, আমরা অনেক কথা বলেছি, কিন্তু আমরা কোনো অ্যাকশন দেখি নাই। আমরা সেটা অ্যাকশন দেখতে চাই। আরেকটা শুধু বললেন যে এই বর্তমান সরকারেরই না, আমরা যে সামনের যে সরকারগুলি আসবে, আপনারা কি আপনাদের মেরুদণ্ড সোজা করে দেখাচ্ছেন? বরং যাদেরকে আমরা দেখছি, এটা কি বলবো, আপনারা হয়তো মাইন্ড করবেন না, এটা আমাদেরকে বলতেই হবে। আপনারা যদি এই মেরুদণ্ড সোজা না করেন, জিও পলিটিক্যাল আমাদের যেরকম কিছু দুর্বলতা আছে, জিও পলিটিক্যাল কিছু স্ট্রেংথ আমাদের রয়েছে, সেই স্ট্রেংথ গুলি আপনাকে চিনতে হবে। ওই যে পিনাকিদা যে কথা বলেন, জিয়াউর রহমানকে ছাড়া আসলে, তারপর ম্যাডামের মধ্যে আমরা কিছুটা দেখেছি। এবং এই ধরনের যদি স্ট্রেংথ আপনারা দেখে দেন, আমরা শুধু রিস্কেই পড়বো না, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আসলে হুমকির মুখে পড়বে। আর এই যে কথা বললেন, ইন্ডিয়া কিন্তু ছেড়ে দেয় না, এবং এই ফেসিবাদের হাতে বিলিয়ন বিলিয়ন ডলার সে কিন্তু তছরূপ করেছে। এটা শুধু পার্সোনাল, একটা মানুষ কত খাবে? আপনি মনে করেন একটা মানুষের 60-70 বছরের জীবনে তারপরে এত ডলার কেন প্রয়োজন পড়েছে? তারা কিন্তু, এটা কিন্তু আমাদের একটা ঝুঁকি রয়ে গেছে, আমাদের খেয়াল রাখতে হবে। ইন্ডিয়ার যেরকম জিও পলিটিক্যাল একটা ডিসঅ্যাডভান্টেজে ওনারা চলে গেছে, সেটার প্রতিশোধ যেভাবে হোক ওরা নেবে। আমরা যদি সতর্ক না থাকি, এবং সেই সতর্কতা যদি আমাদের যারা এখন বর্তমানে সরকারে এসেছেন এবং ভবিষ্যতে আসবেন তাদের মাঝে যদি না দেখি, সত্যি এটা একটা কনসার্নের বিষয়।
আমি জানি যে এখানে আসলে খুব ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ ওটা আমরা বলবো যে পজিটিভ হয়তো এখন সময় হবে না, বা আমরা অনেক সময় বলেছি আই এম নট দ্য, মানে আমি আশাবাদী মানুষ, কিন্তু ঝুঁকির কথা বা রিস্কের কথাগুলি আমরা এই জন্য বলছি যে আমরা যেন সতর্ক থাকি। যেহেতু আজকে অল্প সময় হবে, আমি ঝুঁকির কথাগুলি বলবো, কাজেই কেউ হতাশ হবেন না। যে আমাদের এখানে আলোচনাগুলি হলো, এবং এই আলোচনা আজকে যাদেরকে স্ক্রিনে দেখছেন আপনাদের সবাই, ডক্টর ইউনূসের বর্তমান প্রশাসন, এমনকি বিএনপি, জামাত, সবার প্রতি অনুরোধ থাকবে এই জিনিসগুলি আপনারা ওইভাবে যেন নিবেন। আমরা আপনাদেরকে ধ্বংস করার জন্য কখনোই সমালোচনা করবো। আজকে অনেক কথা বলার ছিল, হয়তো সময় হবে না, আমরা ভবিষ্যতে এইগুলি বলবো, কিন্তু আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এই যে যারা আছে পিনাকি, মাহমুদ ভাই, ইলিয়াস হোসেন, উনাদের যে বক্তব্য এবং কনক সারোয়ার, প্রত্যেকটাই কিন্তু আপনাদের কারেকশনের জন্য দেওয়া হয়েছে, এই দেশ ও জাতির জন্য। আমরা কিন্তু কারো ব্যক্তিগত, আপনারা হয়তো এটা বুঝতে পারেন, আমাদের কারো ওখানে ব্যক্তিগত কোনো অভিলাষ নাই, দেশটা ভালো চলুক, দেশে একটা গণতান্ত্রিক সিস্টেম ফিরে আসুক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, নলেজ বেসড সোসাইটি প্রতিষ্ঠিত হোক, এগুলি নিয়ে কিন্তু আমরা গত এই মাহমুদ ভাই 15-18 বছর বা এই সময় ধরে কিন্তু আমরা সংগ্রাম করে যাচ্ছি, এবং এখনো কিন্তু আমরা সেটা নতজান হই নাই, কোনো ব্যাপারে নো কম্প্রোমাইজ আমরা করি না, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও করবো না। আর এই যে ছাত্র সমন্বয়ক, সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন এবং বুঝতে চেষ্টা করুন। আর এই যে আমাদের টোন বা আমাদের ল্যাঙ্গুয়েজ বা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই আপনারা বুঝতে পারবেন, আপনারা মিসগাইডেড হয়ে না। আমরা দেখি এই যে এটা, এতে বলবো যে এটার বলে জেন জি জেনারেশন, মানে যেটা হলো জুমার জেনারেশন। অ্যাকচুয়ালি আমি একটু কথা বলে দিচ্ছি, হয়তো বিশেষ করে যারা নতুন জেনারেশন আছেন অনেকে জানেন না আসলে জেন জি কেন বলে। এটা ছিল সে 1946 থেকে 64-এ যাদেরকে জন্ম নিয়েছে তাদেরকে বলা হয়তো বেবি বোমার, কারণ ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলি বা গণতান্ত্রিক যে পশ্চিমা দেশগুলিতে একটা ইকোনমি খুবই বুম করেছিল। বিশেষ করে ওই সময় টেলিভিশন এসেছে এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আলট্রা সাডেনলি হয়ে গেছে, এই জন্য ওদেরকে বলা হয় বেবি বোমার। তাদের জন্ম ছিল 46 থেকে 64। একইভাবে যদি আপনারা দেখেন 96 থেকে 2012 পর্যন্ত যাদের জন্ম হয়েছে ওই বুমারের অনুযায়ী তাদেরকে জুমার বলে, যেহেতু ওই ইন্টারনেট বা জুমিং করে এখন এই জেনারেশন সমস্ত ইনফরমেশন জেনে নেয়, কাজেই তাদেরকে বলেন জেনারেশন জুমার বা জেন জি। এখন আমাদের জন্য একটা ভালোই হলো যে 71-এ বা যেটা দেখেন সেখানেও কিন্তু সেই বেবি বোমারদের একটা বিশেষ ভূমিকা ছিল। সব মুক্তিযোদ্ধার বয়স ছিল 20 থেকে 22, এন্ড দে আর অল বেবি বোমার। আমরা মার্জিনালি, আমি আর পিনাকি দা, হয়তো মাহমুদ ভাই আছেন সেই বেবি বোমারদের মধ্যে, আমরা হয়তো মার্জিনালি একটু সরে এসেছি। উনি 64, আমরা 67, 66। কাজেই এই যে জেনারেশনটা এসেছেন আপনাদের একটা বুঝতে হবে, এই যে ওই স্বাধীনতাটা এসেছে বোমারদের হাতে, বেবি বোমারদের হাতে, আর দ্বিতীয় স্বাধীনতা এসেছে একটা জেনারেশন জোমার, তাদের হাতে এসেছে। হ্যাঁ, এখন যদি এই জন্য বলি এই জেনারেশনটা আমি একটু শেষ করে দিচ্ছি, যে এই জেনারেশনের একটা ভালো বৈশিষ্ট্য যেটা নিয়ে আমি আশাবাদী, যেরকম আমাদের জেনারেশন আমার কাছে মাঝে মাঝে স্পয়েলড জেনারেশন মনে হয়। কারণ হয়েছে কি, আমরা যদি বলে কি চিলে টান নিয়ে গেছে, আমরা হয়তো কানে হাত না দিয়ে কিন্তু তাড়াতাড়ি চিলের পেছনে দৌড়াই। বাট আশাবাদী হয়েছি বর্তমান জেনারেশন দেখে তারা কিন্তু আগে প্রথমে কানে হাত দেয়, তারপরে চিলে পিছনে দৌড়ায়। কাজে আমি এই আশাবাদ নিয়েই আমি আমার এখনকার বক্তব্য শেষ করছি, যে এই নতুন জেনারেশন ইনশাল্লাহ আমাদের হয়তো একটা ভালো দিকে নিয়ে যাবে এবং তারা আসল জিনিসটা বুঝতে চেষ্টা করবে, নট কোনো বিভ্রান্তিতে পড়বেন না। ধন্যবাদ। ধন্যবাদ মিনা ভাই। তো মাহমুদ ভাই, পিনাকিদা বলছিলেন যে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না এবং তিনি ভারতীয় আধিপত্যবাদকে আমাদের ঠেকাতে হবে, এটার ব্যাপারে তিনি জোর দিচ্ছেন। তো আমরা যদি সরকারের দিকে তাকাই, আমরা দেখবো যে 111 এটার পেছনের মূল শক্তি ছিল ইন্ডিয়া, ভারত, তাদের প্রতিনিধিত্বের সংখ্যা অনেক বেশি এবং ক্রমাগত এটা বেড়েই চলেছে কিন্তু, এবং তারা কিন্তু বিভিন্ন ভাবে এখানে ইন করছে। তো আমাদের, এবং অনেকে বলছেন যে প্রশাসন বা ডক্টর ইউনূস সরকারের সরকার 4টা ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে জেনারেল ওয়াকার, একটা ভাগ হচ্ছে ডক্টর ইউনূস অ্যান্ড এনজিও যে 7 জন তারা, একটা ভাগ হচ্ছে যারা 111 এর সাথে ছিল 7-8 জন 9 জন তারা, এবং আরেকটা ভাগ হচ্ছে ডক্টর আসিফ নজরুল অ্যান্ড স্টুডেন্টরা। তো এই যে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না, সেরকম কোনো কার্যকর পদক্ষেপ এখন আমরা দেখছি না। সেই প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ ভিত্তিক সুশীল সমাজদের একটা আধিপত্য আমরা দেখছি, যেটিও পিনাকিদা বলেছেন, ইলিয়াস, মিনার ভাইও বলেছেন। তো আপনার কি মনে হয় যে ফ্যাসিবাদ ফিরে আসবে না বা ভারতের আধিপত্য, বা যেমন ডক্টর ইউনূসের দুই একটা বক্তব্য খুবই গ্রহণযোগ্য হয়েছে, তিনি তার অবস্থানে অটল আছেন, আপনি কি মনে করেন, কিভাবে দেখছেন, একটু শুনি আপনার কাছ থেকে। আচ্ছা, তো আমি এই আলোচনায় যাওয়ার আগে দুটো ইনফরমেশন একটু দিয়ে রাখি। যে উপদেষ্টার কথা বলার চেষ্টা করলো
মিনার রশিদ, তার নাম ইফতেখার আহমেদ চৌধুরী। ইফতেখার আহমেদ চৌধুরী 2008 সালে পররাষ্ট্র উপদেষ্টা ছিল, এবং সে তখন বলেছিল যে বাংলাদেশের রাজনীতি এমন ভাবে করা হবে যাতে করে বাংলাদেশে যেন অ্যান্টি ইন্ডিয়ান কোন রাজনীতি আর উত্থান না হয়। তো এটা একটু আমি স্মরণ করিয়ে দিলাম আজকের কি যে জেনারেশন সম্পর্কে যে বললো মিনার, জেন জি জেনারেশন, জুমার জেনারেশন। মাহমুদ ভাই, ইফতেখার সাহেবের সহকর্মীরাই তো এখন আবার সরকারে আছেন, এখন সরকারে আছে। তখন পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব ছিল আজকের যিনি পররাষ্ট্র উপদেষ্টা, তিনি তখন পররাষ্ট্র সচিব ছিলেন। তো এটা হলো লিঙ্কেজ। আর দ্বিতীয় আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যে হাসিনার দানব হয়ে ওঠার যারা সহযোগী, তাদেরকে নিয়ে আমি 7 পর্বে এডিটোরিয়াল লিখেছি আমার ইউকের আমার দেশ পত্রিকায়। তো এটা সম্মিলিত করে একটা ছোট আকারে বই প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশে। আমার দেশের সহকর্মীরা উদ্যোগ নিয়েছে। সম্ভবত এই বইটা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। বইটার হেডিং হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনার দানব হয়ে ওঠার সহযোগী। তো যারা এটা পড়তে চান তারা পড়তে পারেন আর কি বইটা থেকে। আমি সেখানে ভারত হচ্ছে প্রধানতম সহযোগী, এবং অন্য যারা মিডিয়া আছে, সুশীল সমাজ আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, সবার সম্পর্কে আমি লিখেছি, যারা যারা সহযোগী ছিল তথ্য প্রমাণ সহকারে। আচ্ছা, এখন আমি আপনার এই প্রশ্নের জবাবে যাই। পিনাকির সাথে আমি একমত, হাসিনার ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। এ সম্পর্কে ইনশাল্লাহ আমি একমত যে ইনশাল্লাহ এটা ফিরবে না। হাসিনা এখন স্পেন্ড ফোর্স, হাসিনা কিংবা তার পরিবারের লোকের মাধ্যমে সেই ফ্যাসিবাদ ফিরবে না। কিন্তু ভারতীয় আধিপত্যবাদ কি এখনো দূর হয়েছে? প্রশ্নটা এখানে যে ফ্যাসিবাদটা তৈরি করেছিল প্রধানত ভারত বাংলাদেশে তার আধিপত্যবাদ কায়েম করবার জন্য। কারণ একটা ফ্যাসিস্ট সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আধিপত্যবাদ কায়েম করাটা সহজ হয়ে যায় বিদেশি শক্তির পক্ষে। তো বাংলাদেশ যে 16 বছর ধরে পরিচালিত হয়েছে, পিনাকি যেটা বললো বাংলাদেশ ইন্ডিয়ার ভাসাল স্টেটে পরিণত হয়েছিল, এই পরিণত হওয়ার পিছনে ভারত প্রধানত কন্ট্রোল করেছে বাংলাদেশকে। আর পিছনে ফলোয়ারের ভূমিকায় ছিল কিন্তু আপনার দেশ আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র তার সাউথ এশিয়ান জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির অংশ হিসেবে বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল। এটাকে আমি ইজারাই বলবো। সেই 2014 সালের ভুয়া নির্বাচন একদলীয়, 2018 সালের মধ্যরাতের নির্বাচন, এবং 2024 সালের আবারও ডামি নির্বাচন, এগুলো আমেরিকা সহ্য করে গেছে। অনেক কথা বলার পরেও কোনো অ্যাকশন নেয় নাই। তার প্রধান কারণ হচ্ছে ভারত, তার যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ। সুতরাং ভারতীয় আধিপত্য বাংলাদেশের উপরে ছিল, এখন সেটার মুঠি একটু আলগা হয়েছে, কিন্তু মুঠি একেবারে আমরা বিদায় করতে পারি নাই। কারণটা হচ্ছে এই প্রথম আলো জাতীয়, এরাও কিন্তু ইনস্টিটিউশন। একটু আগে ইনস্টিটিউশনের ব্যাখ্যা দিচ্ছিল পিনাকি, চমৎকার ব্যাখ্যা দিয়েছে। প্রথম আলো কিন্তু একটা ইনস্টিটিউশন। আপনি শত্রুপক্ষের হতে পারে, কিন্তু ডেফিনেটলি প্রথম আলো ইজ এ ফর্মিডেবল ইনস্টিটিউশন, এটা আমাদের মনে রাখতে হবে। তো এই ইনস্টিটিউশন গুলো তৈরি করেছে কে? ভারত এবং আমেরিকা, দুই দল মিলে তৈরি করেছে প্রথম আলো ডেইলি স্টার। এটা আপনাদের ভুলে গেলে চলবে না। আপনাদেরকে একটা পুরোনো কথা আমি বলে রাখছি জানার জন্য। এই আজকে যারা ইয়াং ছেলেপেলেরা সরকারে বসেছে তাদেরও এটা শোনা দরকার। আমি যখন প্রথমবার জেল থেকে বেরোলাম 2011 সালে, বেরোনোর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী আসলেন বাংলাদেশ ভিজিটে, এবং মন্ত্রী আসার পরে সেই মন্ত্রী একটা মিটিং এর আয়োজন করলেন, মিডিয়া মিটিং। কোথায় জানেন? ডেইলি স্টার অফিসে। এবং সেই মিটিং এ তখন মিডিয়া সেল দেখতো প্রথম আলোর, পিনাকি চিনবে, আনিসুল হকের স্ত্রী, আনিসুল হক বলতে প্রথম আলোর আনিসুল হক, তার স্ত্রী মিডিয়া উইং এর চিফ ছিল, তার নামটা আমি ভুলে গেছি, ভদ্রমহিলা। তো তিনি আমাকে ফোন করে বললেন যে মার্কিন মন্ত্রী আপনার সাথে দেখা করতে চায়, আমাদের একটা অনুষ্ঠান হবে প্রথম আমার কোথায় ডেইলি স্টার অফিসে, তো ওখানে আপনার দাওয়াত। তো আমি তাকে বললাম যে আপনার মন্ত্রীর দাওয়াত ডেইলি স্টার অফিসে কেন? আর আমিও তো একজন সম্পাদক, আমি কিন্তু তখন আমার দেশ চালাচ্ছি, মানে তখন আমার দেশ বন্ধ হয়নি। ওই গ্যাপটার মধ্যে, প্রথমবার জেল এবং দ্বিতীয়বার জেলের যে 1.5 বছরের গ্যাপ, তার মধ্যে আমি বললাম আমিও তো এক সম্পাদক, আমি কেন আর এক পত্রিকার অফিসে গিয়ে আপনার মন্ত্রীর সাথে দেখা করবো? আপনারা কোনো নিউট্রাল জায়গায় অনুষ্ঠান করছেন না কেন? ইয়েতে কি সোনারগাঁ হোটেলে করছেন না কেন? আমাকে কি বললো জানেন? আপনারা শুনলে হাসবেন, এগুলো জানা দরকার, বুঝলেন? আমাকে বললো আমাদের বাজেট নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেট নাই যে তারা ইয়েতে সোনারগাঁ হোটেলে একটা অনুষ্ঠান করবে সব সম্পাদকের সাথে বসার জন্য।
আই রিফিউজড। আমি বলেছি আমি অত্যন্ত দুঃখিত, আপনার মন্ত্রীর সাথে আমি দেখা করতে পারবো না, কারণ ডেইলি স্টার অফিসে গিয়ে আপনার মন্ত্রীর সাথে দেখা করার মতো মেরুদণ্ড আমার এখনো অতটা আমি মেরুদণ্ডহীন হই নাই। তো এগুলো কাহিনীগুলো আপনাদের জানা দরকার, এই কাহিনীগুলো গুরুত্বপূর্ণ। কাজেই ডেইলি স্টার, প্রথম আলোকে আপনারা শুধু কিন্তু ভারতের প্রজেক্ট মনে করবেন না, এটা কিন্তু ভারত আমেরিকার যৌথ প্রজেক্ট। খুব পরিষ্কার ভাবে আমি বলছি আপনাদেরকে, ভারত আমেরিকা যৌথ প্রজেক্ট। কাজেই গত 16 বছর বাংলাদেশ রাষ্ট্র চালিত হয়েছে দিল্লি থেকে। আমি আশা করতে চাই যে এখন যে সরকার আছে এই সরকার ওয়াশিংটন দ্বারা চালিত হবে না, কারণ এখন যে চেষ্টাটা হবে ফ্যাসিবাদের যে চেষ্টা, আপনারা বলেছেন ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হবে কিনা, হবে যদি আমরা আবার ওয়াশিংটনের কাছে সারেন্ডার করি। এবং ওয়াশিংটন এখন সামনে আসবে, ফলোয়ার কে থাকবে এখন জানেন? ফলোয়ার থাকবে ইন্ডিয়া। 16 বছর লিডারশিপে ছিল ইন্ডিয়া, ফলোয়ার ছিল আমেরিকা। আপনারা পার্থক্যটা বোঝার চেষ্টা করেন, আমি জনগণের উদ্দেশ্যেও বলছি এবং ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে বলছি। এই 16 বছর আমাদের স্বাধীনতা, আমাদের ফ্রিডম, রাষ্ট্রের স্বাধীনতা, জনগণের ফ্রিডম ইন্ডিয়া নিয়ে গেছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ফলোয়ারের ভূমিকায় ছিল। এখন প্রফেসর ইউনূসের নেতৃত্বে যদি আর একটা নতুন প্যাকেজে সেই ভারতপন্থী সরকার আসবে যেখানে ফলোয়ার থাকবে ইন্ডিয়া, সামনে থাকবে আমেরিকা, এটাও আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা কিন্তু প্রকৃত স্বাধীনতা চাই, আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব চাই, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, আমরা ওয়াশিংটনের সাথে বন্ধুত্ব চাই, আমরা রাশিয়ার সাথে বন্ধুত্ব চাই, আমরা চীনের সাথে বন্ধুত্ব চাই। ভারতের সাথে বন্ধুত্ব হবে কিনা এটা ভারতের অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করবে। কারণ আপনি দেখেছেন যে কদিন আগে রাজীব গান্ধী আপনাদের আমেরিকাতে ভিজিটে এসে সে বাংলাদেশ বিরোধী মন্তব্য করেছে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে। আমাদের ভুলে গেলে হবে না যে এই কংগ্রেসে কিন্তু সর্বপ্রথম শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে। কাজে কংগ্রেসের মধ্যে এখনো হেজেমনির যে আইডিয়া, সেটা থেকে কংগ্রেসও মুক্ত হয় নাই। আমরা শুধু মোদীকে গাল দিয়ে লাভ নাই, আমাদের কিন্তু ইন্ডিয়ান পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের দিকে তাকাতে হবে, ইন্ডিয়ান ডিপ স্টেটের দিকে তাকাতে হবে। ইন্ডিয়ান ডিপ স্টেট বাংলাদেশে হেজেমনি কন্টিনিউ করতে চায়। এখন সেটা ফেরত আসবে কিনা সেটা ডিপেন্ড করবে আমরা কতটা সাকসেসফুলি তার বিরুদ্ধে লড়াই করতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই লড়াইয়ের কাজে যেটা পিনাকি একটু আগে বললো যে নতুন নতুন বয়ান তৈরি করবে, প্রথম আলো, ডেইলি স্টার, চ্যানেল আই, আপনারা জানেন তো এই তিনটা কিন্তু একসঙ্গে, এই চ্যানেল আই, প্রথম আলো, ডেইলি স্টার কিন্তু একসঙ্গে কাজ করে তারা। তো এদের টার্গেটটা হবে যে ওই বয়ানের মধ্যে তারা প্রো ইন্ডিয়ান পলিটিক্সটাকে আবার নিয়ে আসবে নতুন প্যাকেজিং এর মাধ্যমে। তো এর মধ্যে দিয়ে আমাদের মেরুদণ্ড সোজা রাখতে হবে, আমাদের নিজস্ব বাংলাদেশের বয়ান তৈরি করতে হবে। এই কাজ কিন্তু আমাদের প্রত্যেকের কাজ, এটা পিনাকির কাজ, এটা আমার কাজ, ইলিয়াসের কাজ, মিনারের কাজ, আপনার কাজ। এবং যেখানে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করবো, যেমন ধরেন আপনাদের একটা এক্সাম্পল দেই, প্রথম আলো নিউজ আপনি দেখবেন এতগুলো সংখ্যালঘু প্রতিষ্ঠানে হামলা হয়েছে, নিউজটা দেখেন। আমি বলতে চাই যেটা বাংলাদেশের কোন সংখ্যালঘু প্রতিষ্ঠানে হামলা হয় নাই, এটা বললে আবার আপনারা বলবেন আপনি মিথ্যা কথা বলছেন। আমার যুক্তিটা হলো যেখানে হামলা হয়েছে সেটা হলো প্রো আওয়ামী লীগ প্রতিষ্ঠানে হামলা হয়েছে, এখানে সংখ্যালঘু হিসাবে হামলা হয় নাই। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক না, তারা কোনো সময় হামলা করেন, এটা ইন্ডিয়া না। আপনি ইন্ডিয়াতে এই মুহূর্তে কি চলছে জানেন? ইন্ডিয়াতে আপনার হিমাচলে কি চলছে? 2টা মসজিদ বানানো নিয়ে সেখানে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি হাজার হাজার মানুষ, হিন্দু যারা কট্টর হিন্দুত্ববাদী, তারা বিক্ষোভ করছে, মুসলমানদের মারতে যাচ্ছে, মসজিদ ভাঙতে যাচ্ছে, 2টা মসজিদ। সেটা নিয়ে আলোচনা কোথায়? আমাদের এরকম মেরুদণ্ড লাগবে আমাদের সরকারের, আমাদের পররাষ্ট্র উপদেষ্টার, আমাদের প্রধান উপদেষ্টার এরকম মেরুদণ্ড লাগবে যে যখনই ইন্ডিয়া বলবে বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে, আমরা যেন বলতে পারি তোমাদের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আমরা উদ্বিগ্ন। এটা বলার সাহস যেদিন বাংলাদেশ সঞ্চয় করতে পারবে সেদিন বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষা করতে পারবে। এটা বলতে হবে ভারতকে যে ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আমরা উদ্বিগ্ন, এটা আমাদের বলার রাইট আছে। ভারত যদি এখানকার আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে হস্তক্ষেপ করতে চায়, কারণ আমি যেটা বলতে চাই যে বিপ্লব পরবর্তী আমরা যদি পৃথিবীর ইতিহাস ঘাঁটি, আমরা যেটা দেখবো যে ভায়োলেন্স সেই তুলনায় বাংলাদেশে ভায়োলেন্স অত্যন্ত কম হয়েছে। আপনি শেখ হাসিনা 1000-এর উপরে মানুষকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে। আপনি আমাকে বলেন 6 তারিখের পরে কয়জন লোক মারা গেছে? এই বিপ্লব হওয়ার পরে কয়জন লোক বাংলাদেশে প্রতিহিংসার শিকার হয়েছে? আমার তো মনে হয় আপনি 10 জনও খুঁজে পাবেন কিনা আমার সন্দেহ আছে যে নিহত হয়েছে। আমি কিন্তু নিহত বলছি,
আহত হতে পারে, নিহত হয়েছে আপনি 10 জন খুঁজে পাবেন না। আজকে প্রথম আলোর কাছে ওই 10 জন ইম্পর্টেন্ট, আর এই যে হাজারের উপরে মানুষের উপরে গণহত্যা চালানো হয়েছে সেটা কোথায়? তো কাজেই আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তাহলে আমাদেরকে ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনার দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে ভারত তার নিজের স্বার্থে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আমি সন্দেহের দৃষ্টিতে দেখি। কেন জানেন? আমার একটা থিওরি আছে। আমার থিওরি বলতে আমার পড়াশোনার মাধ্যমে থিওরি, এটা একেবারে আন্দাজে থিওরি না। সেটা হলো, আমেরিকা কোনো মুসলমান দেশে গণতন্ত্র চায় না। আমেরিকা গণতন্ত্র চায় তার নিজের দেশে, কিন্তু কোনো মুসলিম কান্ট্রিতে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে গণতন্ত্র চায় না। তারা মুসলিম কান্ট্রিতে ডিক্টেটরদের দেখতে চায়। আপনি মুসলিম বিশ্বে দেখেন তো, 57টা দেশের মধ্যে 5টা-6টা দেশে মাত্র 5-6টা দেশে গণতন্ত্র আছে। কেন? এবং আপনি দেখবেন যে মুসলিম বিশ্বে যেগুলি ডিক্টেটর তাদের সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ওয়াশিংটনের। এবং আমি সেই জন্য আমি সন্দেহ করি যে ওয়াশিংটন চাইবে যাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকে। এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং ওয়াশিংটন সরকার চাইতে পারে, যে আমি বাংলাদেশের কিছু আবেগপ্রবণ মানুষের কথা বললাম, আমরা চাই 10 বছর ইউনুস ক্ষমতায় থাকুক, বিএনপি আর আওয়ামী লীগ একই কথা। এগুলো দেখবেন আপনি, এগুলো করা হচ্ছে কিন্তু এইটাকে জাস্টিফাই করবার জন্য যে বিএনপি আওয়ামী লীগ যেহেতু একই রকম খারাপ দল, কাজেই বাংলাদেশে একটা অনির্বাচিত সরকারই থাকুক। এবং আপনি দেখবেন ওয়াশিংটন থেকে এইসব গল্পে সমর্থন করা হবে। এবং প্রথম আলো, ডেইলি স্টার যেগুলো বেসিক্যালি ইন্দো ইউএস প্রজেক্ট, সেগুলো তো দেখবেন এটাকে সমর্থন করা হবে। এই জন্যই আমি আপনাদেরকে সতর্ক করছি তিউনিসিয়ার কথা বলে। তিউনিসিয়া কাহিনী একটু পড়াশোনা করেন আপনারা, ইয়াং জেনারেশনকে বলছি যে তোমরা বাবারা তিউনিসিয়ার কাহিনী একটু পড়ো। তিউনিসিয়াতেও পালিয়ে গেছিল বেন আলী, সৌদি আরবে পালিয়ে গেছিল 28 দিনের বিপ্লবে, হাসিনাও পালিয়ে গেছে, কিন্তু বেন আলী ফেরত আসে নাই, কিন্তু ফ্যাসিবাদ ফিরে এসছে তিউনিসিয়ায়। তো বাংলাদেশে হাসিনা ফিরবে না, আমি একমত পিনাকির সাথে, কিন্তু ফ্যাসিবাদ ফিরবে কিনা, ফিরবে না এই গ্যারান্টি আমি দিতে পারবো না। ফ্যাসিবাদ ফিরবে কিনা এই গ্যারান্টি শুধুমাত্র জনগণ দিতে পারবে। বিএনপি ব্যর্থ হলো কেন আন্দোলনে বলেন তো? বিএনপি 16 বছর ধরে তো লড়াই করেছে, এবং এইবার তো ইলেকশন নিয়ে তার সঠিক অবস্থান ছিল, তারপরে বিএনপি পারলো না কেন? বিএনপি বেশি মাত্রায় আমেরিকার উপর নির্ভর করেছিল, বিএনপি জনগণের উপরে নির্ভরতা কমিয়ে দিয়েছিল। এই জন্য আপনার খেয়াল আছে বিএনপির প্রত্যেক মিটিং এ তার নেতারা বলতো আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। শান্তিপূর্ণভাবে আন্দোলন হয় নাকি ফ্যাসিবাদের বিরুদ্ধে? পৃথিবীতে কোথাও হয়েছে? শান্তিপূর্ণভাবে কি হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে? রক্তপাত হয় নাই তো? বিএনপি নেতারাই তার কর্মীদের হতোদ্যম করে ফেলেছিল। এই কারণেই বিএনপি এত আন্দোলন করেও সাকসেসফুল হতে পারে না। এবং একটা, আমি আর দীর্ঘায়িত করবো না, বাকিদের কথা শুনবো। আপনি দেখেন বিএনপি 2024 সালে কারেক্ট ডিসিশন নিয়েছে ইলেকশনে অংশগ্রহণ না করে, এবং আল্লাহর রহমতে 6 মাসের মধ্যে হাসিনার পতন হয়েছে। হয় নাই? হয়েছে তো পতন, সবাই মিলে করেছে। তার মধ্যে বিএনপিও ছিল, ছাত্র জনতা ছিল, সবাই ছিল, জামাত ছিল, হেফাজত ছিল। 2018 সালে বিএনপি ইলেকশনে যোগদান করে ভুল করেছিল, এটা আমি 2018 সালে বলেছিলাম। এমনও তো হতে পারতো 2018 সালে যদি বিএনপি নির্বাচনে যোগদান না করতো তাহলে শেখ হাসিনার আরো আগে পতন হতে পারতো। তো সুতরাং আমি শেষ যেটা বলতে চাই যে আমরা ফ্যাসিবাদ ফিরে আসবে কি আসবে না এটা আমাদের উপরে ডিপেন্ড করবে, বাংলাদেশের জনগণের উপরে ডিপেন্ড করবে। এবারের বিপ্লবের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কোন বিদেশি সাহায্য ছাড়া বিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লব সফল করেছে। কোন বিদেশিদের ধারে নাই, তারা নিজেরা লড়াই করে সফল করেছে। তো বাংলাদেশের জনগণ যদি মেরুদণ্ডকে সোজা করে এই লড়াই অব্যাহত রাখতে পারে এবং সেই লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে যদি কন্টিনিউ করতে পারে তাহলে ফ্যাসিবাদ ফিরবে না। আর না হলে কিন্তু ফ্যাসিবাদ তিউনিসিয়ার মতো আবার ফিরে আসার একটা সুযোগ কিন্তু থাকবে। কাজে এই ব্যাপারে আমার সতর্ক করা কর্তব্য। গত 18 বছর ধরে আমি বাংলাদেশের জনগণকে বিভিন্ন সময় সতর্ক করে গেছি, আজকেও আবার সতর্ক করছি। সতর্ক হওয়া না হওয়া সেটা জাতির উপরে। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদ ভাই। পিনাকিতে আপনি যেটি বলছিলেন যে প্রথম আলোর সঙ্গে যে চুক্তি, এই চরকির যে চুক্তি ভারতের সাথে, চরকির যে ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে দেখেন মতিউর রহমান ভারতের বাংলাদেশের হাই কমিশনার ছিল বোধহয় না ভদ্রলোক, বাংলাদেশের, হ্যাঁ তার সাথে বসে চুক্তি করছে। এবং ওটিটি প্ল্যাটফর্ম যে চরকির মাধ্যমে কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের মানে মগজ ধুলাইয়ের নানা রকম প্রজেক্ট কিন্তু তারা নেয়, পত্রিকায় যেমন নেয় সেখানেও কিন্তু পারপাসফুলি নাটক, সিনেমার বিভিন্ন কিছুর মাধ্যমে এগুলো হয়। তো পিনাকিতে আপনি এই মাহমুদ ভাইয়ের কথা শুনছিলেন যে ফ্যাসিবাদ ফিরে আসবে না, বা এই সরকারের মধ্যে যারা ঢুকে বসে আছে, মানে 1/11 প্রেতাত্মা বলতে যাদেরকে আপনি বলেন যে প্রেতাত্মারা যারা আছে,
বা ভারতের অনুগত যে বাহিনীগুলো ঢুকানো হয়েছে ইতিমধ্যেই, আপনি কি মনে করেন যে আমাদের আমরা মুক্ত একটা দেশ হতে পারবো? ভারতের সঙ্গে আমরা বন্ধুত্ব চাই, দাদাগিরি তো আর চাই না, এবং ফ্যাসিবাদ ফিরে আসবে না, যেটা আপনি বলছেন, আপনি কতটুকু কনফিডেন্ট এইসব লোকদের উপর ভরসা করে যে সরকার চলছে তাতে? কনক, মানে এই জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের শক্তিটাকে দেখতে পেরেছি। হ্যাঁ, আমরা কি করতে পারি, বাংলাদেশের তারুণ্য, বাংলাদেশের জনতা তার শক্তিটাকে দেখতে পেরেছে, বাংলাদেশের জনগণ তার ঐক্যটাকে দেখতে পেরেছে। হাসিনাকে পরাভূত করা গেছে, হাসিনার মতো একটা বিকট ফ্যাসিস্টকে পরাভূত করা গেছে, আর এই সমস্ত টুকরা টাকরি ইন্ডিয়ান দালাল, এগুলো তো মামুলি হামজর, এগুলো কিছুই না। হ্যাঁ, এগুলোকে পরাজিত করার যখন আহ্বান আমরা জানাবো এবং এদের বিরুদ্ধে যখন আমরা যুদ্ধ শুরু করব, এরা উড়ে যাবে, ধূলিকণার মতো উড়ে যাবে। হ্যাঁ, এবং আমাদেরকে যেন ওই পর্যায়ে যেতে না হয় সেই জন্য আমি ফ্রেন্ডলি একটা আহ্বান জানাতে চাই, এবং আমি আশা করি যে মুরব্বীরা না জানালেও আমাদের মতো যারা আছেন, আমি, ইলিয়াস, আপনারা জানাবেন, এই ফ্রেন্ডলি আহ্বানটা জানাবেন। ধরেন প্রথম আলো, ডেইলি স্টার, উদিচি, ছায়ানট, সিপিবি, সো যাও তো ইন্ডিয়ান এখানে স্টেক হোল্ডার আছে সবাইকেই, যে প্রথম আলো, ডেইলি স্টার আপনারা আপনাদের রিওরিয়েন্ট করতে পারেন, মানে আপনাদের সম্পাদকীয় নীতিটা আপনাকে রিভিজিট করেন। আপনি যদি মনে করেন যে সত্যিকার অর্থেই আপনি ইন্ডিয়ান পারপাস সার্ভ করবেন এবং ওয়েস্টের পারপাস সার্ভ করবেন, বাংলাদেশের পারপাস সার্ভ না করে, তাহলে জনতার শত্রু হিসেবে চিহ্নিত হয়ে জনতার রোষানলে পড়ার সেই ঝুঁকিটা আপনি নেবেন কিনা সেটা আপনি ভেবে দেখেন। এবং আপনারা যদি এটা কন্টিনিউ করেন, আমরা এটা লক্ষ্য করছি তো, এবং আপনারা যদি এটা সত্যিকার অর্থে কন্টিনিউ করেন, আপনার বিরুদ্ধে জনতাকে তাতিয়ে দেওয়াটা আমাদের জন্য 1-2 এর ব্যাপার। হ্যাঁ, এটা আমরা করব যদি আপনারা সত্যিকার অর্থে ভালো না হয়ে যান। হ্যাঁ, আপনি যদি জনতার পক্ষে আসেন, তাহলে তো আপনার পত্রিকার সার্কুলেশন বাড়বে রে ভাই, আপনার পত্রিকা বেশি পড়বে মানুষজন। হ্যাঁ, আপনি এখনো ইন্ডিয়ান লেসপেন্সারি যদি করেন, তাহলে তো আপনাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে আমরা ক্যাম্পেইন চালাবো, এবং হাসিনাকে যেইভাবে আমরা জয় বাংলা করছি, হ্যাঁ হয়তো হাসিনাকে 3 বছর লাগছে, আপনাদের 1 বছর লাগবে, 1 বছরে আপনাদেরকে নাই করে দেবো আমরা বাংলাদেশ থেকে, যদি এটা আপনারা এখনো পর্যন্ত যদি ঠিক না হন। আর আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, একটু বিনয়ের সাথে আমি মাহমুদ ভাইকে একটু বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে মাহমুদ ভাই যেটা বললেন যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এটা তো মাহমুদ ভাই আসলে এটা বলি নাই আমি ভারতের সাথে বন্ধুত্ব হবে কিনা এটা ডিপেন্ড করবে ভারতের মানসিকতার পরিবর্তন হচ্ছে কিনা, এটা আমার উপর ডিপেন্ড করবে না। আমি তারপরেও এই জায়গাটাতেও আমি বলতে চাই মাহমুদ ভাই বিনয়ের সাথে যে ভারতের সাথে কোনো বন্ধুত্ব হবে না। হ্যাঁ, ভারতের সাথে আমরা বন্ধুত্ব করতে পারবো না, এবং ইনফ্যাক্ট একটা রাষ্ট্রের তো কোনো বন্ধু থাকে না। হ্যাঁ, কোনো রাষ্ট্রেরই কোনো বন্ধু থাকে না। বন্ধুত্ব একটা, যদি আমি ডিপ্লোম্যাটিক টার্মে বলি, এটা আসলে সোনার পাথর বাড়ি, এটা হয় না। আমরা সবসময় আমাদের স্বার্থই দেখবো, ইন্ডিয়াও ইন্ডিয়ার স্বার্থই দেখবে, এটাই ন্যাচারাল। তো আমাদের পররাষ্ট্র নীতি যেটা হওয়া উচিত, সেটা প্রথমত বাংলাদেশের স্বার্থ, দ্বিতীয়ত বাংলাদেশের স্বার্থ, তৃতীয়ত বাংলাদেশের স্বার্থ, চতুর্থত বাংলাদেশের স্বার্থ, পঞ্চমত বাংলাদেশের স্বার্থ, এবং শেষ পর্যন্ত এটা বাংলাদেশের স্বার্থ। বাংলাদেশের স্বার্থের বাইরে আমরা কারোর সাথে কোনো বন্ধুত্বই আমরা আগ্রহী না, এটা যেই হোক, এটা আমেরিকা হোক, এটা ইন্ডিয়া হোক, এটা চায়না হোক, যেই হোক, আমরা কারোর সাথেই, হ্যাঁ আমরা কৌশলগত আমরা পার্টনারশিপ করতে পারি কারোর সাথে, এবং আমাদের কৌশলগত পার্টনারশিপের ব্যাপারে ভারত এবং আমেরিকা দুই তরফকেই আমি বলে দিতে চাই যে কৌশলগত সম্পর্কের ব্যাপারে আপনারা আমাদেরকে চীনের দিকে ঠেলে দিয়েন না। আমি খুব সিম্পল এবং স্ট্রেট ওয়ে বলতে চাই, আমাদেরকে চীনের দিকে ঠেলে দিয়েন না। যদি আমাদেরকে ওই দিকে ঠেলে দেন, আমরা ওইদিকে যাব, এবং আপনাদের বাংলাদেশে খাওয়া উঠে যাবে। হ্যাঁ, ভারতেরও খাওয়া উঠে যাবে, আমেরিকারও খাওয়া উঠে যাবে, এটা আমরা করতে পারবো, এবং এটা যে আমরা করতে পারি সেটা প্রমাণ আমরা রাখছি জুলাই আগস্ট বিপ্লবে। আমরা দরকার হলে আরেকটা বিপ্লব করব। আমাদেরকে আমাদের মতো করে থাকতে দেন, আমাদেরকে আমাদের আত্মমর্যাদা নিয়ে থাকতে দেন, আমাদেরকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে দিয়ে থাকতে চান। আমরা কোনোভাবেই ভারতের আজ্ঞাবহ এবং ভারতের দাদাগিরি আমরা সহ্য করব না। এটা আজকে শুধু না, আজকে থেকে 50 বছর পরেও আমরা কোনোদিন করব না। এবং আমাদেরকে যদি আমাদের মতো করে থাকতে দেন, তাহলে আপনারা দেখবেন যে বাংলাদেশের মতো ভালো রাষ্ট্র আর হয় না, বাংলাদেশের মতো একটা উদার রাষ্ট্র আর হয় না, বাংলাদেশের মতো একটা অ্যাকোমোডেটিভ রাষ্ট্র আর হয় না, বাংলাদেশের মতো একটা ফ্লেক্সিবল রাষ্ট্র আর হয় না। কিন্তু আমাদের উপরে যদি যে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমাদের ঘাট কিন্তু তেরা ভাই, এবং আমাদের এই ঘাট তেরার রেজাল্ট কি হয়
এটা জুলাই আগস্টে আমরা দেখিয়ে দিয়েছি, আমরা দরকার হলে আবার দেখাবো। আমরা যদি না পারি আমাদের সন্তানেরা দেখাবে, আমাদের সন্তানেরা যদি না পারে তার উত্তরসূরিরা দেখাবে, কিন্তু দেখাবে, বাংলাদেশ দেখাবে। হ্যাঁ, এইটাই আমি সাবধান বাণী উচ্চারণ করে দিয়ে বলতে চাই ভারতকে এবং আমেরিকাকে। যদি আপনারা ঠিক হয়ে যান তাহলে ভালো, আর যদি ঠিক না হন তাহলে কনসিকুয়েন্স ফেস করবেন। ধন্যবাদ পিনাকিদা। আমি ইলিয়াস আপনার বক্তব্য শুনি। মাহমুদ ভাই পিনাকিদা বললেন আপনি কিভাবে দেখেন, এবং আপনি অনেক আগে থেকেই আসলে ভারতের নানা আগ্রাসী তৎপরতা দিয়ে আপনি একের পর এক ভিডিও বানিয়েছেন, মানুষকে সচেতন করেছেন, অনেক আগে থেকে আপনি শুরু করেছিলেন। তো আপনার বর্তমান সময়ে আপনি কি মনে করেন, এটা কি পারবো আমরা? মাহমুদুর রহমান ভাই যে কথাটা বলল যে রাহুল গান্ধী এখানে এসেছিল, তো আমি নর্মালি এর আগেও আমার এই হোয়াইট হাউস, তারপরে স্টেট ডিপার্টমেন্ট, এইসব জায়গায় যাওয়ার সুযোগ ছিল। মুশফিক ভাই মাঝে মধ্যেই বলতো যে তুমি আসো না কেন, এই তো কনক ভাইও সময় পায় নাই। কনক ভাই মনে হয় একবার বা দুবার গিয়েছিল, আমি যাই নাই। তো এই দিন রাহুল গান্ধী আসবে শুনে, আর মুশফিক ভাই তারপরের দিনই দেশে চলে যাবে, যে কারণে চিন্তা করলাম মুশফিক ভাইয়ের সাথে দেখাও করে আসি, অনুষ্ঠানটাতেও যোগ দিই। তো রাহুল গান্ধীর ওইখানে আমরা কনক ভাইয়ের একটা কোশ্চেন ছিল, আমারও একটা কোশ্চেন ছিল, যে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে সিন্স হাসিনা ইজ এ কিলার, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন টু সেন্ড হার ব্যাক টু বাংলাদেশ। তো সেই কোশ্চেনের উত্তর দেয় নাই। কনক ভাইয়ের একটা কোশ্চেন, সেটাও উত্তর দেয় নাই। তো কারণ হচ্ছে তার ওইখানে যে মডারেটর ছিল, সে পরে শুনলাম যে সে হচ্ছে বিজেপি। আমাদের কোশ্চেন গুলো আবার ফিল্টার হয়ে যাচ্ছিল, সরাসরি গান্ধীর কাছে না গিয়ে সে এটা চুজ করছিল, সেই তার চুজ এন্ড পিক, সেই অনুযায়ী সে পিক এন্ড চুজ অনুযায়ী সেটা করেছে। যাই হোক, তো স্পষ্টভাবে সে তার বক্তব্য পরিষ্কার করেছে। পিনাকিদা যেটা বললো যে বাংলাদেশ কারো মানে কোনো দেশ কারো বন্ধু হয় কি না হয় ওইটা আমি সরাসরি বলতে চাই না, কিন্তু ভারত কখনো কারো বন্ধু হয় না, এটা হচ্ছে গিয়ে একদম বটম লাইন। এটার কোনো মানে নাই। ওরা কোনোদিন কারোর সাথে মিনিমাম, আপনি দেখেন যদি ভারতের সম্পর্কটা চীনের সাথে খুব খারাপ, তাদের খুবই যুক্তিসঙ্গত ভাবেই আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করা উচিত। দেখেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় আমেরিকা এত স্ট্রিক্টলি সবাইকে নিষেধ করলো যে তাদের সাথে কোনো বাণিজ্য চালিয়ে না যাওয়ার, ভারত কিন্তু ঠিকই করলো। মানে কয়টা তেল আনবে এই লোভটাও তারা সামলাইতে পারে নাই। তো ভারত সব সময় প্রতিটা জায়গায়, যখন আমাদের ইলিশের জন্য তারা কান্নাকাটি করছে, কয়েকদিন আগে তারা বলেছিল আমরা পেঁয়াজ না দিলে নাকি আমরা না খেয়ে মারা যাবো। এখন পেঁয়াজ, পাকিস্তান পেঁয়াজ দিচ্ছে, চীন পেঁয়াজ দিচ্ছে, দরকার হলে কম্বোডিয়া, সব বিভিন্ন দেশ থেকে আমরা পেঁয়াজ আনবো। ক্রেতার অভাব, বিক্রেতার অভাব নাই বাংলাদেশে। প্রতিটা পণ্য বিক্রির জন্য মানুষ বিজ্ঞাপন দেয়। সো ইন্ডিয়া যদি আমাদেরকে এই ভয় দেখায় যে তাদের এখানে বিশাল পেঁয়াজ টেয়াজ, গরু টরু আছে, গরুর জন্য আমাদের পায়ে ধরবে যে বাবা গরু নিয়ে যাও, আমরা বর্ডারে এনে গরুর হাট বসাবে, যে বাংলাদেশিরা আসো, ভিসা ছাড়া আমাদের কাছ থেকে গরু কিনে নিয়ে যাও। তো তারা তাদের সমস্যা হলে এইভাবে পায়ে ধরবে, এবং তারা যদি কারোর কাছ থেকে 1 টাকা সুযোগ সুবিধা কোনোভাবে নিতে পারে সেটা তারা সামনে, এটা তাদের চরিত্র। অতএব ইন্ডিয়া কারো বন্ধু হইতে পারে না, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। আমি এই কথাটার পরে একটা বিষয় বলবো, মাহমুদ ভাই এবং পিনাকিদা, মানে আপনাদের কথার বিপরীতে যাবে, আমি আর্গুও করতে চাচ্ছি না বা আপনাদের বিরুদ্ধে কিছু বলছি না। আপনারা দুইজনই বলেছেন যে আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে আসবে না। আমি কি খুব স্ট্রংলি এটা বলি নাই, আবারও ক্লিয়ার করি, আমি বলেছি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না, আচ্ছা আওয়ামী লীগ ফিরবে না আমি বলি নাই। আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ হয়তো অন্য কারো মাধ্যমে ইন্ডিয়ার প্ল্যান থাকবে। ওকে, শেখ হাসিনা ইজ এ স্পেন্ড ফোর্স। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আপনি শেখ হাসিনাটা বলা পর্যন্ত ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ আসবে না। একটা কারণ মাহমুদ ভাই, দেখেন আওয়ামী লীগ কিন্তু কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ একটা ধর্ম। আপনি গত 15 বছরে যদি দেখেন মুসলমানদের সাথে, আমি মানে মুসলমানই বলি, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আমি এটাকে একটা ধর্ম হিসাবে দেখি, আর অন্য সব মুসলমান হিসাবেই দেখছি। গত 15 বছরে যতগুলো ওয়াজ মাহফিল, মসজিদের ভেতরে খুতবা দেয়াকে কেন্দ্র করে, কিংবা একটা এলাকায় কোনো ইসলামী একটা কোনো মিটিং, কোনো একটা কিছু করা, মিলাদ মাহফিল, কিংবা জামায়াত ইসলামের কোনো মসজিদের ভেতরে একটা কোনো একটা কর্মী সভা বা কোরআন নিয়ে আলোচনা করা, তাবলিগের কোনো কাজ, এইসব নিয়ে যতগুলো দ্বন্দ্ব আওয়ামী লীগের সাথে হয়েছে, প্রকাশ্যে 20-50টা ক্যামেরার সামনে একটা ওয়াজ মাহফিলের ভেতরে গিয়ে আওয়ামী লীগের লোকজন অকথ্য ভাষায় গালাগালি করে বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। এটা তারা ধর্ম হিসেবে পালন করে। আপনি আল্লাহ রাসূলকে নিয়ে কথা বললে তারা কষ্ট পায় না। আপনি শেখ মুজিবকে নিয়ে একটা কথা বলেন, এই যে কনক ভাইয়ের সাথে আমি জ্যাকসন হাইটে ছিলাম, আমার সাথে এখানে আওয়ামী লীগের যে দ্বন্দ্ব, দেখেন আমার মা তখন অসুস্থ, তার 3 দিন পরে আমার মা মারা গিয়েছে। আমার মা অসুস্থ,
আমার মাকে তুলে গালি দিয়েছে। আমি মানে পাশে দিয়ে আসি, আমার মাকে তুলে একটা গালি দিয়ে আমি নর্মালি খুব কম রিয়েক্ট করি। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে আমার খুব উত্তেজনা দেখেছেন, আমি অনেক জায়গায় উত্তেজিত। এগুলো কতগুলোর পরে গিয়ে যে উত্তেজনাটা প্রকাশ পায় সেটা আপনারা জানেন না। আমি এই জ্যাকসন হাইটে কম নাজেহাল হই নাই। তারা আমার মাকে তুলে গালি দিয়েছে, আমি কিন্তু তাদের মাকে তুলে গালি দেয় নাই। আমি যখন ঘুরে তাকিয়েছি, তাকানোর পরে কেউ আমার দিকে তাকায় না, মনে ভাব ধরেছে যে আমাকে গালিটা দেয়নি। আমি তখন শেখ মুজিবকে তুলে গালি দিয়েছে। শেখ মুজিবকে তুলে গালি দেওয়ার সাথে সাথে যারা আমার মাকে তুলে গালি দিয়ে সব এসে ধরেছে আমাকে। তখন বুঝলাম যে আসলে কে গালিটা দিয়েছে। দেখেন, এটা হচ্ছে তাদের চরিত্র। এখন সব শেষ যদি আপনি একটা ঘটনা দেখেন, শেখ হাসিনার সাথে অনেকে এটা কাউন্ট করেছে 187 বার একজন আপা বলে ডেকেছে। মানে আপারে কিভাবে তেল মাখতে হয় সেটা কিন্তু এখনো তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে। এবং বরগুনাতে যে ব্যক্তি এই ফোনে কথা বলছিল, সে কি উত্তেজনা তার ভেতরে, এই মানুষগুলো তো আছে। আর ইসলামের বিরুদ্ধে যাদের এত বিদ্বেষ, এত যাদের ঘৃণা, তারা কোন দলে যাবে আপনি বলেন? তারা নিশ্চয়ই বিএনপিতে যাবে না কখনো। বিএনপি যতই বলুক যে তারা ইসলামী দল না, খালেদা জিয়া তো কোনোদিন ইসলামের বিরুদ্ধে কিছু করতে পারবে না, তারেক রহমান ইসলামের বিরুদ্ধে কিছু করতে পারবে না। সো তারা তারেক রহমানের দলেও কখনো ফিরে যাবে না। সো তাদের মাস্ট একটা দল থাকতেই হবে। সেই দলটা আওয়ামী লীগ নামে হোক, বা হিন্দু লীগ নামে হোক, আনসার লীগ নামে হোক, চকিদার দফাদার লীগ, যেই লীগ নামে হোক, কোনো না কোনো একটা লীগ নামে তারা কিন্তু ফিরে আসবে। যে কারণে আমি মনে করি আওয়ামী লীগের যে একটা বিশাল সংখ্যা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, কথা বললেন ডক্টর কনক সরোয়ার, নিউজ থেকে ডক্টর কনক সরোয়ার খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, এই সরকারকে নিয়ে এবং এই সরকারের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা এবং সমালোচনা করলেন ডক্টর কনক সরোয়ার। উপস্থিত ছিলেন বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। দর্শক, এই যে একটি পরিস্থিতি, এই পরিস্থিতি এবং বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা চলছে, দেশের বিভিন্ন ধরনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। সর্বশেষ আজকের এই বিশেষ লাইভ টক শোটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।